ফেলি। ওকে, চলেন শুরু করা যাক। প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং আমি তোমাদেরকে একদম ডিরেক্ট শেখাই। দেখো, প্যারাগ্রাফ স্ট্রাকচার আমরা আলোচনা করবো আজকে। চলেন দেখি। সবাই খাতার উপরে বড় বড় করে লিখে ফেলবেন, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। এরকম আমরা মাঝে মাঝে রিটেন ক্লাস করব। এটা আমাদের একটা রিটেন ক্লাস, রিটেনের উপরে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে, যে ক্লাস সবার করা উচিত। ওকে, আমাকে প্রপারলি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা বলো তো? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? ওকে, এটা আপনাদের আজকের প্রথম যে জিনিসটা শিখবেন, ঠিক আছে, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। আজকে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল এটার নাম ছিল মাই ডেইলি লাইফ, তাই তো? মাই ডেইলি লাইফ। তোমাকে এরকম যে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হবে প্যারাগ্রাফে, তোমরা নিশ্চয়ই জানো, এরকম একটা টপিক, তাই তো? এই টপিকের মধ্যে তোমাকে 10 মার্ক বরাদ্দ থাকবে, যেটা তোমার পরীক্ষায় আসবে। অলওয়েজ 10 মার্কের প্যারাগ্রাফ আসে, ঠিক আছে। প্যারাগ্রাফ নিয়ে খুবই সচেতন থাকতে হবে তোমাদের। এই যে মাই ডেইলি লাইফ, একটু চিন্তা করো। তুমি কি খেয়াল করেছো, আমার সাথে রিলেট করতে পারো কিনা বলবা। ছোটবেলায় আমি যখন সঠিক নিয়ম শেখার আগে প্যারাগ্রাফ লিখতাম, প্যারাগ্রাফের টপিকটা পাওয়ার পর আমার অনেক এলোমেলো লাগতো। আমার নিজেরও লেখার পর মনে হতো আমার এই যে প্যারাগ্রাফটা অনেক এলোমেলো, মানে একটার সাথে আরেকটার কানেকশন নাই, এরকম মনে হতো। তোমার কি কখনো এরকম মনে হয়েছে লেখার সময় যে আসলে বাক্যগুলো এলোমেলো, একটু লাগছে, কিন্তু আসলে আমরা গুছাইতেও পারতেছি না কারণ লিখে ফেলছি? এরকম হয় কিন্তু, তাই না? এরকম অনেক সময় আপনাদের হয়। অনেকে নো লিখতে পারো, বাট তোমাদের খাতাগুলো যদি দেখি, তোমাদের ম্যাক্সিমামের জন্য প্যারাগ্রাফ এলোমেলো লাগে। তোমরা হয়তো বলছো না, কারণ তোমরা ভাবো মনে হয় এই টপিকটা সম্পর্কে কি বলে, এই টপিকটা সম্পর্কে যদি তুমি ধরো কি বলে, র্যান্ডম কিছু বাক্য লিখে দিলেই মনে হয় প্যারাগ্রাফ, আসলে কিন্তু না। বুঝতে পারছেন? তুমি র্যান্ডম বাক্য লিখলেই এটা প্যারাগ্রাফ হয়ে যায় না। প্যারাগ্রাফের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা প্রথম যে জিনিসটা শিখবো, প্রথমেই তোমার যে কাজ, ঠিক আছে, একটা প্যারাগ্রাফের টপিক পাওয়া মাত্র তোমাকে ওইটা দুইটা ব্যাপার তোমাকে সলভ করতে হবে। একটা হলো হোয়াট ইজ দিস, এবং আরেকটা ব্যাপার হলো অ্যান আইডিয়া অ্যাবাউট দিস। দেখো, আমার কথাটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, মাই ডেইলি লাইফ, এখানে তোমার হোয়াট ইজ দিস লেখা সেরকম প্রয়োজন নাই, কারণ ডেইলি লাইফ বুঝতেই পারতেছে এটা কি, ঠিক আছে। যদি এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ দিতে হতো ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ, ঠিক আছে, তখন তোমাকে কিন্তু বলা লাগতো যে বৃক্ষরোপণ কি, তারপর তুমি একটা আইডিয়া দিবে। 1 নাম্বার কাজ, ঠিক আছে, হলো হোয়াট ইজ দিস। যদিও এটা কিছু কিছু ক্ষেত্রে অপশনাল, ঠিক আছে। এই প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমন হোয়াট ইজ মাই ডেইলি লাইফ, এখানে লেখার দরকার নেই, তোমার ডেইলি লাইফ কি এটা তো আমরা জানি, ঠিক আছে। এটা কোনো টপিক না নির্দিষ্ট, মানে এরকম ট্রি প্ল্যান্টেশন বা জুলাই রেভলিউশনের মতো কোনো টপিক না, তাই না? এখন এই জিনিসটা হলো মাস্ট, এই জিনিসটা হলো একটা প্যারাগ্রাফের প্রাণ শক্তি। ঠিক আছে, 5টা স্টার দিলাম। কেন দিলাম, এইটা আজকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। প্যারাগ্রাফ সম্পর্কে একটা আইডিয়া, এই ব্যাপারটা কি। প্রথমত, তোমার প্যারাগ্রাফ টপিকটা কি, মাই ডেইলি লাইফ, ঠিক আছে। তুমি যখন প্যারাগ্রাফে লিখবা অবশ্যই শুরুতে কি করবা, ধরো প্যারাগ্রাফের টাইটেলটা দিবা। হ্যাঁ, টাইটেলে প্রতিটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। একটা টাইটেল লেখার নিয়ম এটা। তো ফার্স্ট কাজ তোমার একটা টাইটেল দেওয়া, তাই না? এরপরে আমি প্রথমে কি বলেছি বলো তো, এই প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা কি দিতে হবে, এই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া দিতে হবে। যে আইডিয়া, এই যে এই আইডিয়া না, এই আইডিয়ার একটা নাম আছে, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। শিখতে হবে এগুলো। তোমাকে কোথাও শিখিয়েছে কিনা জানি না, বাট প্রপার একটা প্যারাগ্রাফের নিয়ম, 10-এ যাতে 8-9 পাওয়া সম্ভব এরকম নিয়ে লেখার জন্য এটা সম্পর্কে একটা আইডিয়া দিতে হয়। যেমন মাই ডেইলি লাইফ, এই প্যারাগ্রাফটা লিখতে গেলে তোমার আইডিয়াটা এমন হইতে পারে, মাই ডেইলি লাইফ
ইজ, তোমার ডেইলি লাইফ কেমন, যেহেতু তুমি স্টুডেন্ট, মোটামুটি আন্দাজ করা যায় তুমি বিজি থাকো, স্কুলে যাও, কোচিং এ যাও, ক্যারেট কোচিং করতেছো। তোমার লাইফ ইজ বিজি বাট এনজয়েবল। দেখো, এটা তুমি কি দিলা, একটা কমেন্ট করলা, তাই না? এই আইডিয়া বা কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফের জন্য। এই যে শুরুতে তুমি এটা বললা না, এখন তুমি কি একটা প্যারাগ্রাফে একটা গ্রাউন্ড তৈরি করলা যে তুমি কোন টপিকের উপরে প্যারাগ্রাফটা লিখবা। শুধু ডেইলি লাইফ কিন্তু প্যারাগ্রাফ না, ডেইলি লাইফ সম্পর্কে অনেক কিছু বলা যায়। যে সকালে তুমি কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজো, তুমি তারপরে কি করো, তারপরে স্কুলে যাই কি, কোন ফ্রেন্ডকে জ্বালাইতেছো, কি দুষ্টামি করতেছো, এইগুলো কিন্তু তোমার প্যারাগ্রাফের অংশ হইতে পারবে না। এটা তো তোমার ডেইলি লাইফের অংশ, তাহলে তুমি কোন লাইনগুলো নিবা? ঠিক আছে, এটাই মূলত। এই যে তোমার এই যে বাক্যটা লিখলাম আমি, ফার্স্ট যে বাক্যটা টপিক সেন্টেন্স দিলাম, এই বাক্যটা আপনাদের প্যারাগ্রাফের একটা গ্রাউন্ড তৈরি করে দেয়। এটা আপনাদের টপিক সেন্টেন্স, ঠিক আছে? এখন পরের যে বাক্যগুলো লিখবা, ঠিক আছে, টপিক সেন্টেন্স কিন্তু শেষ হয়ে গেল, তুমি একটা গ্রাউন্ড তৈরি করলা, তাই না? এখন এই প্রশ্নের ওয়াই, ঠিক আছে, এখন তোমাকে উত্তর করতে হবে ওয়াই, উত্তর করতে হবে কেন তোমার ডেইলি লাইফ কেন বিজি, এটার উত্তর দিতে হবে। আর কেন এনজয়েবল, এটার উত্তরও দিতে হবে। ঠিক আছে, তারপরে এরপর তুমি বলতে পারো যে আফটার আই ওয়েক আপ in the morning I get freshed and go to school। ঠিক আছে, তারপর স্কুলে গিয়ে কি করো? স্কুলে যাও, আই অ্যাটেন্ড 5 অথবা 7 ক্লাসেস দেয়ার। এই যে, এই যে তুমি স্কুলে গিয়ে এটা করো, বাট বাট ডিউরিং টিফিন টাইম, ধরো আমি মুখস্থ করতে বলছি না কিন্তু, এই যে তুমি বলতেছো যে এই যে তুমি বাকি যে বাক্যগুলো লিখতেছো না, এটা তোমার সাপোর্টিং ডিটেল, মানে সাপোর্ট করতেছো তুমি প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্সটা লিখেছো, আইডিয়াটা ওইটা কেন কেন লিখেছো, ওইটা তুমি প্রুফ করবা বাকিটা টাইম। বুঝতে পেরেছো? ধরো, এই দেখো, এই যে বাট ডিউরিং টিফিন টাইম আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। এখন যার লাইফ যেমন, তুমি তো অবশ্যই সেরকম লিখবা, ঠিক আছে, তোমার লাইফ যেমন তুমি কি করো ওইগুলা লিখবা। বাট প্যারাগ্রাফ লেখার নিয়ম কি? শুরুর বাক্যটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুরুর বাক্যেই তুমি কিন্তু লিখবা না যে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ঠিক আছে, প্রথমে তোমাকে কি লিখতে হবে? তোমার যে প্যারাগ্রাফ টপিকটা দিয়েছে, এবং ওই টপিকটা কিন্তু তোমার বাক্যের মধ্যে থাকতে হবে। যখন দেখো তোমার টপিকটা হলো মাই ডেইলি লাইফ, তোমাকে কিন্তু তোমার ফার্স্ট সেন্টেন্সের মধ্যে অবশ্যই মাই ডেইলি লাইফ টপিকটা রাখতে হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু রেখেছি টপিক সেন্টেন্সের মধ্যে, টপিক সেন্টেন্সের মধ্যে টপিকটা থাকবে। বুঝতে পেরেছেন? এরপর লাস্টে, ঠিক আছে, একদম লাস্টে কি করবো, ধরো তুমি ফুল টাইম তোমার ডেইলি লাইফ সম্পর্কে লিখলা, কেন এটা বিজি, কেন এটা এনজয়েবল, এইটা লিখলা। এবং লাস্টে গিয়ে কি করবা, লাস্টে গিয়ে প্যারাগ্রাফটা শেষ করবে কিভাবে এটা আমি বলি। শেষ করবা একটা সামারি, অথবা তোমার যে টপিক সেন্টেন্সে লিখেছো না, ওইটার একটা রিপিটেশন। রিপিটেশন বাট সেম ওয়ার্ডে না, একই বাক্য দুইবার লিখবে না, ঠিক আছে? রিপিটেশন ইন ডিফারেন্ট ওয়ে, মানে তুমি ওই কনক্লুশনে পৌঁছাবা, ঠিক আছে, ডিফারেন্ট ওয়ে। অথবা তুমি যদি আরেকটু ভালো লিখতে চাও, তাহলে তোমার নিজের কোনো একটা কমেন্ট, কমেন্ট 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 কেমন হতে পারে? তুমি এই ক্ষেত্রে লিখতে পারো যে আই অ্যাম very satisfied with my daily schedule বা daily life. I'm very satisfied with my life। ঠিক আছে, কনক্লুডিং সেন্টেন্সটা এরকম হবে। রিপিটেশন দিতে পারো, তুমি দিতে পারো যে সো ইনডিড মাই লাইফ ইজ ভেরি কি বিজি। অথবা সামারি দিতে পারো যে সো স্কুল যাওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমার অনেক কাজ করতে হয়, এরকম ভাবে একটা লাইন লিখতে পারো। সো এন্ডিং কিন্তু তুমি তিন ভাবে করতে পারো, সামারি ভাবে করতে পারো, রিপিটেশন অফ টপিক সেন্টেন্স, ঠিক আছে, টি টিএস লিখি, টিএস হলো টপিক সেন্টেন্স,
আর তুমি নিজে একটা কমেন্ট দিতে পারো, কমেন্টটা হলো বেটার, কমেন্ট দেওয়াটা বেটার, নিজের একটা মতামত প্রকাশ করা। মুনিফ, সমস্যা নেই, ক্লাসটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আমরা মেনলি আলোচনা করেছি একটা প্যারাগ্রাফ লেখার প্রপার নিয়ম কি। বলেন, এই যে একটা প্যারাগ্রাফ যখন থাকবে, আমি আবার রিভিউ করছি, প্যারাগ্রাফের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কিন্তু শুরুটা দেখেই টিচার প্রায় ডিসাইড করে ফেলে তোমাকে কত মার্ক দিবে। সো যদি অন্য টাইপ টপিক হয়, যেমন ট্রি প্ল্যান্টেশন বা একটু কাঠখোট্টা টাইপ টপিক হয়, তখন তোমাকে প্রথমত লিখতে হবে হোয়াট ইজ দিস, ঠিক আছে, ওই জিনিসটা কি। এবং তারপরে তোমার যে কাজটা করতে হবে, অ্যান আইডিয়া অ্যাবাউট দিস, ওইটা সম্পর্কে একটা আইডিয়া অথবা কমেন্ট, ঠিক আছে। খুবই যুক্তিগত কমেন্ট করতে হবে, ভেবে চিন্তে করতে হবে, কারণ ওই কমেন্টের ওপরেই কিন্তু তুমি পরের বাক্যগুলো লিখবা। সো অনেক ভেবে চিন্তে কিন্তু এই কমেন্টটা করতে হবে। সো এইটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স। যেমন মাই ডেইলি লাইফ, মাই ডেইলি লাইফ সম্পর্কে তুমি যদি লিখতে যাও, আমি বলেছিলাম প্রথমে একটা আইডিয়া এরকম একটা আইডিয়া দিতে পারো। তাহলে আমি হলে কি লিখতাম? আমি লিখতাম যে মাই ডেইলি লাইফ ইজ বিজি বাট ভেরি এনজয়েবল। ঠিক আছে, এটা তোমার একটা গ্রাউন্ড তৈরি করে দিল তোমার প্যারাগ্রাফের। এর পরের যে বাক্যগুলো আছে, এইগুলো দিয়ে তুমি প্রুফ করবা যে এই বাক্যটা, এই যে তোমার টপিক সেন্টেন্সটা তুমি কেন লিখেছো, এটা তুমি প্রুফ করবে, এই যে ওয়াই। ঠিক আছে, যেমন যেমন তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে অনেকগুলা ক্লাস করো, তারপরে বাট টিফিন টাইমে বন্ধুদের সাথে খেলো, তারপরে কি স্কুল থেকে আসো বা স্কুলের পরে কোচিং করো, বিকালে আবার তুমি ধরো এলাকার ফ্রেন্ডদের সাথে ফুটবল খেলছো বা এনিথিং। সো তোমার কিন্তু মানে এই যে প্যারাগ্রাফের প্রথম অংশটা এবং লাস্ট অংশটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? না ভেবে চিন্তে যেমন তেমন করে কয়েকটা বাক্য লিখে দেয়, এটা কিন্তু প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফটা খুবই গোছানো হইতে হবে, সুন্দর হইতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, এইবার আমরা আসি, একটু ওয়েট করেন, আমরা হলো আজকে বিভিন্ন টাইপের প্রকারভেদ শিখবো। আমরা এই ক্লাসগুলো অনেক দিন ধরে অনেক টাইম নিয়ে করি অনেক সময়, বাট আমরা আজকে একটু গুছিয়ে শিখবো। আমরা নাউন, ঠিক আছে, আমরা নাউন পড়ি, প্রোনাউন পড়ি, এগুলোর প্রকারভেদ পড়ি, বাট আমরা মনে রাখতে পারি না কিভাবে মনে রাখা যায়। আজকে আমরা সেটা বিস্তারিত বিস্তারিত জানবো। আর আপনারা তো অবশ্যই কি পারবেন, আপনারা তো ধরেন ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবেন। যদি না বোঝেন আরেকবার করে নিলে ইনশাল্লাহ তুমি বুঝে যাবে। ওকে, আমি তোমাদেরকে শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, 1 মিনিট ওয়েট করো। এখন দেখো, তুমি এখন নিজে চিন্তা করো, আমি তোমাকে যেভাবে প্যারাগ্রাফটা শেখালাম, তোমরা কয়জন আসলে এই নিয়মগুলো মেনে লেখো? আমি জানি তোমাদের কেউ লেখার কথা না, বা একজন দুজন লিখতে পারো, বাট এই নিয়মগুলো কি তুমি জানতে? যে টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং ডিটেইল দিতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভার্সনের আমরা যারা আছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমরা জানার কথা না। ঠিক আছে, তো তুমি নিজের কাছে অবশ্যই এই ব্যাপারটা প্রশ্ন করতে হবে। যেমন তেমন করে 10টা বাক্য লিখে দিলাম, এটা কিন্তু প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফের শুরুতেই তুমি আসলে ডিকটেট করে দাও বা ইন্ডিকেট করে দাও যে আসলে তোমার প্যারাগ্রাফটা কি নিয়ে এবং কি কি লিখবা তুমি। তোমার প্রথম লাইন দেখে এটা বোঝা যাওয়া লাগবে। ওকে, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। প্রথমে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসে এবছর কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ অ্যাড করা হয়েছে। কাইন্ডস, এর আগ পর্যন্ত কিন্তু তুমি বিভিন্ন টাইপের ক্যাটাগরি, গত 2 বছর এটা ছিল না। কাইন্ডস অর্থ তুমি নাউন চেনো, প্রোনাউন চেনো, কিন্তু নাউনের মধ্যেও প্রকারভেদ আছে, প্রোনাউনের মধ্যেও প্রকারভেদ আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ঠিক আছে, এবং প্রিপোজিশনের কিছু ব্যবহার তোমাদের জানতে হবে। আজকে ক্লাসে আমরা সবকিছুই ওভারঅল একটা কাভার করার চেষ্টা করবো। ওকে এভরিওয়ান, চলেন শুরু করা যাক ক্লাসটা। ভালো মতো গ্রামার পার্টটা শুরু করছি। গ্রামার পার্টে তোমরা দেখতে পাচ্ছ যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আজকে আমরা দেখব, ঠিক আছে। টুডে ইজ লার্নিং অবজেক্টিভ, লার্নিং নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তারপর আমরা দেখতে পাচ্ছি, দেখো নাউন কি জিনিস। চলেন দেখি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, গতদিন আমরা পড়েছি বেসিক যে আলোচনা, তাই না, যে নাউন মানে কি জিনিস এটা আমরা জানি। কোনো কিছু নামকে কি বলে? নাউন বলে, ঠিক আছে। নাম, এটা পার্সনের নাম হতে পারে, যেমন ডক্টর। ডক্টর যদি পার্সনের নাম, এটা প্রফেশনের নাম, ঠিক আছে। পার্সনের নাম যদি বলো রহিম, যদি বলো, তাহলে ওইটাও কি? রহিম কিন্তু নাউন। তারপর প্লেসের নাম হতে পারে, যেমন পার্ক। থিং বা বস্তুর নাম হতে পারে, যেমন বুক। বুকও একটা নাম, তাই না? আর কোনো বইয়ের পার্টিকুলার নাম যদি বলো যে হ্যারি পটার, ওইটাও কিন্তু নাউন। তারপর কোনো আইডিয়া বা ধারণা, যেমন দেখো ফ্রিডম বা স্বাধীনতা, এটা তো একটা আইডিয়া বা এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাই না? তো কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসও কিন্তু নাও। তারপর কোয়ালিটি বা গুণের নাম, যেমন আনন্দ বা অনেস্টি। অনেস্টি মানে কি বলতো?
অনেস্টি মানে সততা। এই সততাও কিন্তু একটা গুণের নাম, এই জিনিসটাও কিন্তু একটা নাউন, তাই তো? তো এই ব্যাপারগুলো, নাউনের যে প্রকারভেদগুলো আছে এগুলো আমরা কিন্তু জানতে হবে। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন টোটাল। টোটাল 5 ধরনের নাউন আমরা দেখতে পাই। ওকে, টোটাল আমরা 5 রকমের নাউন আমরা দেখি। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলে ইনশাল্লাহ খুব ভালো মতো তোমরা বুঝতে পারবে। ওকে, দেখেন 5 ধরনের এই নাউন গুলো, দেখো তুমি দেখতে পাচ্ছ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এর আগে অনেক সময় অনেকে দুই ভাগেও ভাগ করে। এই যে 4টা নাউন দেখতেছো না, প্রথম 4টা, এদেরকে একসাথে কংক্রিট নাউনও বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই অনেকে পড়েছো কংক্রিট নাউন হিসেবে, তাই না? কংক্রিট নাউনের মধ্যেই তুমি এই এই 4টা পাবা। ওকে, সো এই 4টা হলো কংক্রিট নাউন। 1 নাম্বার দেখতে পাচ্ছি প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, লাস্টলি দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট। এইটা হলো একদম আলাদা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা একদম আলাদা, এই কংক্রিটের মধ্যে না। ওকে, সো কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুই ভাগেও যদি ভাগ করো, কংক্রিটের মধ্যে আবার 4 রকম আছে। ওকে, সো বাট মূলত যদি বলে নাউন কত প্রকার, 5 প্রকার দেওয়া, 5 কাইন্ডস দেওয়াটা সেফ। ঠিক আছে, এবার দেখেন প্রপার নাউন। আমরা প্রথমে 1 নম্বরে দেখেছি প্রপার নাউন। একটা জিনিস মনে রাখবা, নাউন মনে রাখার জিনিস সহজ, খুব ইজিলি কিভাবে মনে রাখবো একটা দেখেন। হুম, প্রপার নাউন হলো, তুমি বুঝতেছো প্রপার শব্দটার অর্থ কি বলো তো বাংলা? কেউ একজন লেখো তো চ্যাট বক্সে, প্রপার মানে কি? হ্যাঁ, এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা না। প্রপার মানে পরিপূর্ণ না, খুশি। প্রপার মানে হলো নির্দিষ্ট। ঠিক আছে, নির্দিষ্ট। এর নামের মধ্যেই গ্রামারের যে টপিক গুলো আছে এগুলোর নামের অর্থ যদি জানো তুমি অনেক কিছুই জেনে যাবে। প্রপার শব্দটার অর্থ হলো নির্দিষ্ট। ঠিক আছে, অর্থাৎ প্রপার নাউন নির্দিষ্ট একজনকে বোঝায়, বা একটা জিনিস বা একটা আইডিয়াকে বোঝায়। বুঝতে পারছেন? প্রপার নাউন নির্দিষ্ট একটা আইডিয়াকে বোঝায়। যেমন আমি যদি বলি যে মুনিফ বা আরশ, অথবা আমি যদি বলি যে ধরো রায়দা, তোমাদের নামগুলো বলছি, ঠিক আছে? সবার নাম তো বলা সম্ভব না। এই যে আমি যখন বলবো, আমি কিন্তু পৃথিবীর সকল মুনিফকে বোঝাচ্ছি না, আমি কিন্তু এই ক্লাসের মুনিফকে বোঝাচ্ছি, তাই না? এই জিনিসটা মনে রাখো, প্রপার নাউন একটা নির্দিষ্ট মানুষের নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, যেটা একজন মানুষকে ইন্ডিকেট করে। যেমন মানুষের নামগুলো কিন্তু যে কোনো একটা মানুষকেই বোঝায় ইউজুয়ালি। ঠিক আছে, তারপরে দেখা যায় যে জন, ম্যারি, প্যারিস। এই যে প্যারিস, পৃথিবীতে প্যারিস কয়টা আছে? বাংলাদেশে কোনো প্যারিস আছে? দেখেছো কখনো আইফেল টাওয়ার একটাই বাংলাদেশে? স্যার। নাই, তাই না? বাংলাদেশে প্যারিস নাই। প্যারিস কিন্তু পৃথিবীতে নির্দিষ্ট একটা জায়গাকেই বোঝাচ্ছে, ফ্রান্সের প্যারিস, তাই না? তারপরে দেখো স্ট্যাচু অফ লিবার্টি একটাই আছে, এটা একটা স্ট্যাচুর নাম। মাউন্ট এভারেস্ট কয়টা আছে? একটাই আছে। তারপর দেখো কোকা কোলা একটা নির্দিষ্ট ব্র্যান্ড, ব্র্যান্ড অনেক আছে কিন্তু কোকা কোলা কিন্তু অনেক, বেভারেজ অনেক আছে, বা কোকা কোলা কিন্তু একটা সিঙ্গেল। চ্যাট বক্সে কেউ অপ্রাসঙ্গিক কোনো কথা বলবে না, চ্যাট বক্সে কিন্তু ফুল টাইম আমার সামনে থাকে। সো বি কেয়ারফুল। ওকে, মানে আগের ক্লাসের পরিপ্রেক্ষিতে আমি বলছি। ওকে, সো প্রপার নাউন নির্দিষ্ট, এবং এখানে আমি লিখে দেই যে একটি একটি জিনিসকেই বোঝায়। আর যখন কমনলি কোন একটা জাতির সবাইকে বোঝাবে, ধরো আমি বললাম যে আইফোন, ঠিক আছে, কিন্তু আমি যদি বলতাম যে মোবাইল ফোন, ঠিক আছে, তখন কিন্তু সকল ব্র্যান্ডকে বোঝাচ্ছে। শুধু ব্র্যান্ড যদি বলি ব্র্যান্ডকে বোঝাচ্ছে। তারপরে আমি যদি বলি যে ধরো কি বলে ম্যান, ঠিক আছে, জন প্রপার নাউন, কিন্তু আমি যদি বলতাম ম্যান, ওইটা হয়ে যেত কমন নাউন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে যে জেনারেল নেমস ফর পিপল, প্লেসেস, থিংস, আইডিয়াস। ঠিক আছে, জেনারেল নেমস মানে এটা নির্দিষ্ট একজনকে বোঝায় না, এটা সবাইকে মিলেমিশে বোঝায়। আরেকটা জিনিস, প্রপার নাউনের পরিবর্তে যখন আমরা লিখি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো প্রপার নাউন অলওয়েজ বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর কমন নাউনের ক্ষেত্রে ডোন্ট রিকোয়ার ক্যাপিটালাইজেশন, মানে এটার কোনো ক্যাপিটাল লেটারের ব্যবহার লাগবে না। যেমন তুমি যদি বলো যে ডক্টর, ডক্টর বলতে কি পৃথিবীর তুমি একজনকে বোঝাইতে পারবা? কোনোভাবেই না, তাই না? ডক্টর, টিচার, আর্টিস্ট এগুলো প্রফেশনের নাম, এবং এটা একটা গ্রুপ, সবাইকে বোঝাচ্ছে। ওকে, সো
তুমি যদি এভাবে চিন্তা করো, দেখো এটা একটা, ধরো এটা একটা পৃথিবী, এটা একটা সেট, ঠিক আছে? তোমরা সেট পড়েছো কিনা জানি না। ধরো এটা একটা সেট। সেট কিরকম? ধরো এর মধ্যে পৃথিবীর সকল ডক্টর আছে, ঠিক আছে? পৃথিবীর সকল ডক্টরের সেট এটা, ধরো পৃথিবীর সকল ডক্টর আছে এর মধ্যে। এর মধ্যে যদি একটা নির্দিষ্ট পার্সনকে বের করে আনো, যে ডক্টর, ডক্টর ধরো ডক্টর আবিদ, ডক্টর আবিদ, সেইটা হবে প্রপার নাম, ঠিক আছে? এখানে ডক্টর আবিদ হবে প্রপার, আর শুধু ডক্টরটা এটা কোন নাউন, এটা কমন। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছো সবাই। ডক্টর আবিদ প্রপার, ডক্টর কমন। ওকে, তারপরে দেখো শুধু সিটি যদি বলি, আমি প্যারিস বললাম, ওইটা ছিল প্রপার। কিন্তু শুধু সিটি বললে, সিটি বলতেও কিন্তু একটা নির্দিষ্ট সিটিকে তুমি বোঝাইতে পারো না। সিটি বলতে পৃথিবীর সকল সিটি বোঝাচ্ছে। পার্ক বললে পৃথিবীর সকল পার্ক বোঝাচ্ছে। স্কুল বললে পৃথিবীর সকল স্কুল বোঝাচ্ছে। ওইগুলো হবে কমন, ঠিক আছে? তারপরে জিনিসপত্র যেমন টেবিল, বুক, কার, এগুলাও হইতে পারে। ওকে, বুঝতে পারছেন? কিন্তু তাহলে কালেকটিভটা কি? কালেকটিভটা এমন একটা গ্রুপ, কালেকটিভটা একটা কালেকশন, ঠিক আছে? কালেকশন, বাট নট এভরিওয়ান, ঠিক আছে? একটা নির্দিষ্ট গ্রুপ, সবার মাঝে একটা নির্দিষ্ট গ্রুপ যদি বোঝায়, ঠিক আছে, সমষ্টি বোঝায়। বাংলায় এটা আমরা সমষ্টিবাচক বিশেষ্য হিসেবে পড়বো। একটি গোষ্ঠী বা সংগ্রহ বোঝায়, ঠিক আছে? যেমন কি ফ্যামিলি। ফ্যামিলি বলতে কিন্তু পৃথিবীর সকল মানুষকে বোঝায় না, বাট এটা একটা টিম। আমরা খেলার টিমের মতো চিন্তা করি যে একটা টিম, ঠিক আছে? তারপরে টিম, অডিয়েন্স, এরা কিন্তু পৃথিবীর সবাইকে বোঝাচ্ছে না কমনলি, বাট এটা একটা নির্দিষ্ট গ্রুপ। এরা একজনও না, আবার সবাইও না। একজন এবং সবাই এর মাঝে যেই কালেকশন গুলো আছে, এগুলো সব কালেকটিভ নাউন। যেমন হার্ট, অ্যানিমেলের ক্ষেত্রে হার্ট, ফ্লক, প্যাক ইত্যাদি আমরা ইউজ করি। তারপরে পুলিশ, আমরা বলি না, পুলিশ বলতে পুলিশ সবাইকে ঠিকই বোঝাচ্ছে, কিন্তু পুলিশ তো আসলে কি না বলতো? পুলিশ তো আসলে কমনলি ইউজ হয় না, মানে সবাই তো না, তাই না? সো আর্মি, পুলিশ, এয়ারফোর্স, নেভি ইত্যাদি সব কিন্তু কালেকটিভ নাম। আর্মি, ইয়েস এক্স্যাক্টলি, আর্মি, নেভি, স্কাউট। এবার আসি, দেখেন, আচ্ছা এই যে 5 রকম নাউন, এটা কিসের বেসিসে ভাগ করা বলো তো? তোমরা কি অ্যান্সার করতে পারবে এটা? তাহলে এই যে 5 রকমের আমরা নাউন পড়তেছি, এটা কোন বেসিসে ভাগ করা, মানে এই নাউনকে কোন পার্সপেক্টিভে ভাগ করা হয়েছে? এই যে 5 কাইন্ডস, এটা মিনিং এর উপর বেস করে, ঠিক আছে? মিনিং, যে নাউনটা কি বোঝাচ্ছে, এইটার উপরে বেস করে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, এটা মিনিং এর উপরে বেস করে নাউন গুলোকে ভাগ করা হয়েছে। এবং নাউনকে আরেক ভাগে ভাগ করা যায়, ওইটা আমরা পরে পড়বো। এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, গণনা করা যায় কি যায় না, এটার উপর বেস করে। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? ম্যাটেরিয়াল নাউন হলো সেই জিনিসগুলো যেগুলোকে একটি বা দুইটি হিসেবে প্রকাশ করা যায় না, ঠিক আছে? একটি বা দুইটি কি ক্রস, মানে কি একটি বা দুই হিসেবে প্রকাশ করতে তুমি পারবা না, এমন জিনিসগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। এগুলো মূলত বিভিন্ন ম্যাটেরিয়াল বা সাবস্ট্যান্স, ঠিক আছে, কোনো উপাদান বা পদার্থকে বোঝায়। যেমন গোল্ড, সিলভার, উড, প্লাস্টিক, ওয়াটার। দেখো প্রতিটার মধ্যে একটা কমন ব্যাপার আছে, আমি কিন্তু তোমাকে অলরেডি শিখিয়ে দিয়েছি। দেখো একটি বা দুইটি, তুমি বলতে পারবে না যে একটা সোনা বা একটা সিলভার বা একটা উড। তোমাকে পরিমাপ করতে হবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন গুলো কি পরিমাপ করতে হয়, করতে হয়। এখানে একটা ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা কোনো জড় বস্তু বা লাইফলেস কোনো অবজেক্ট হইলেই কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন না। যেমন বুক, টেবল, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। বুক, টেবল কোন নাউন একটু বলো তো চ্যাট বক্সে। বুক, টেবল, এগুলো কোন, কোন নাউন? বই, টেবিল, এগুলো কোন নাউন? কমন, এক্স্যাক্টলি তামিল, কমন নাউন, ঠিক আছে? ম্যাটেরিয়াল হইলেই কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। ম্যাটেরিয়াল নাউনকে হতে হবে আনকাউন্টেবল, যেগুলোকে পরিমাপ করতে হয়, মেজার করতে হয়, যেগুলোকে কাউন্ট করা যায় না। ওকে, তারপরে দেখেন লাস্টলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি জানো? যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে? ধরা বা ছোঁয়া যায় না, এমন সকল বিষয়ের নাম কি আমরা অ্যাবস্ট্রাক্ট বলি। এটা হতে পারে কোনো অনুভূতি, হতে পারে কোনো অ্যাকশন, বা আমাদের হতে পারে কোনো সময়ের নাম, যেমন চাইল্ডহুড ইত্যাদি হতে পারে, ঠিক আছে? এবং ফ্রিডম, কারেজ, তুমি হ্যাঁ মাতৃত্ব, মাদারহুড, ঠিক আছে? ভালোবাসা চোখে দেখা যায় না, মায়ের ভালোবাসা আমরা জানি, আমাদের বাবা মা আমাদের অনেক ভালোবাসেন, কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পারি না।
ধরতে ছুঁইতে পারো না, তাই না? তারপরে মানুষের সাহস, সাহসও চোখে দেখা যায় না। ফ্রিডম জিনিসটা কি? জিনিসটাকে ধরা যায় না, কিন্তু তুমি অনুভব করতে পারবা। ঠিক আছে, অনুভব করতে পারবা যে এই জিনিসটা আসলে আছে নাকি নাই। তো এই যে নামগুলো আছে, এগুলো আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে। আর আরেকটা বিষয়, আরেকটা পার্সপেক্টিভে তোমরা বিভিন্ন ভাগে ভাগ করি। এক মিনিট ওয়েট, সেটাও আমরা পড়বো। সেই জিনিসটা হইলো, নাউনকে আরো দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, নাউনকে গণনার পার্সপেক্টিভ থেকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, গণনা, এই পার্সপেক্টিভটা একটু সবাই এখনই হ্যান্ড রেজ করো না, আমি যখন প্রশ্ন দিব তখন হ্যান্ড রেজ করো। ঠিক আছে, নাউনকে গণনার পার্সপেক্টিভ দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কাউন্টেবল, আর একটা আনকাউন্টেবল। তুমি দেখেই বুঝতে পারতেছো, এইটা কিন্তু, এই দুইটা কিন্তু মেলাবা না। ঠিক আছে, ম্যাটেরিয়াল, আনকাউন্টেবল, কাউন্ট, ওই ওই পাঁচটা আলাদা একদম। এই দুইটা একদম আলাদা। ওইটা মিনিং এর উপর বেস করে পাঁচ রকম, এটা গণনা করা যায় কিনা যায় না এর উপর বেস করে দুই রকম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। ঠিক আছে, দেখে, এই যে কাউন্টেবল নাউন, তুমি দেখতেই পাচ্ছ যে এটাকে তুমি গণনা করা যায়। ঠিক আছে, কাউন্ট করা যায় না, এবং গণনা করা যায়, আর এটা গণনা করা যায় না। আরো আরো যদি সহজ ভাবে তোমাদেরকে ধরিয়ে দিতে চাই, একটু দেখেন। তুমি যে জিনিসগুলাকে দোকানে গিয়ে বলতে পারবা যে মামা আমাকে একটি অথবা দুইটি এই জিনিস দেন, ঠিক আছে, হিসেবে বলা যায়। কাউন্টেবল নাউনকে এভাবে বলা যায়। যেমন তুমি দুইটা বই কিনে আনতে পারো, দুইটা চেয়ার টেবিল কিনে আনতে পারো, কিন্তু আনকাউন্টেবল নাউন এটা একটি বা দুইটি হিসেবে বলা যায় না। বুঝতে পারছেন? ধরেন এখানে আমি বললাম যে রাইস, রাইস তুমি একটা বা দুইটা রাইস কিনতে পারবে না, তোমাকে 1 কেজি কিনতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি এখানে একটা পেন, তুমি একটি বা দুইটা কিনতে পারবা। তো এইটাই মেইনলি চিনতে পারাটা গুরুত্বপূর্ণ নাও। ঠিক আছে, ওয়াটার, ওয়াটার কি একটা বা দুইটা কেনা যায়? যায় না। ঠিক আছে, তো এরকম কিন্তু অনেক, সল্ট একটা বা দুইটা কেনা যায় না। তো যেগুলো গণনা করা, যেগুলো তুমি মনে রাখবে, এভাবে মনে রাখবে যে দোকানে গিয়ে দোকানদার মামাকে তুমি বলতে পারো যে মামা আমাকে একটা এই জিনিস দেন। সেই সেটা যেটা বলা যায় সেটা কাউন্টেবল, আর যেটা যায় না সেটা আনকাউন্টেবল। খুব ইজি। ঠিক আছে, খুবই ইজি আসলে। ওকে, তারপরে দেখেন, তারপরে আমরা আসবো। দেখেন, এই প্যাসেজটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, দেখো, আমি কিছু আহ প্রপারলি কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা, নাকি হোয়াইট দেখতেছো? এক মিনিট একটু ওয়েট করেন, আমি আরেকবার একটু স্ক্রিন শেয়ারটা রিস্টার্ট মারি। ঠিক আছে, তাহলে হয়তো দেখতে পারবা। এখন দেখতে পারবা? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাইতেছো আশা করি। দেখেন, কয়েকটা ওয়ার্ড আমি দাগিয়েছি। আফনান ইজ এ গুড বয়, হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, হি ইজ ইন ক্লাস 1, হিজ প্যারেন্টস আর প্রাউড অফ হিম। এই যে এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু আফনানের পরিবর্তে ইউজ করতেছি, তাই না? এই জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম। এই জিনিসগুলো হলো প্রোনাউন। কিন্তু প্রোনাউনের কয় প্রকার? প্রোনাউনের 8 প্রকার, কিছু এক্সট্রা প্রকার আছে, অনেকে মিলায় 9 বানায়। ঠিক আছে, বাট মেইনলি প্রোনাউন কয় প্রকার? মেইনলি প্রোনাউন 8 টাইপস। অনেকে 9 টাইপস পড়ায়, বাট আসলে কয় টাইপ এটা কখনো প্রশ্নে আসে না। তোমাকে মেইনলি যেটা ফোকাস করতে হবে, প্রোনাউন গুলো তুমি চিনতে পারতেছো কিনা, অর্থাৎ তোমাকে যে প্রোনাউনই দিক তুমি চিনতে পারতেছো না কিনা, কোনটা পার্সোনাল, কোনটা ডেমনস্ট্রেটিভ, ইত্যাদি ইত্যাদি। দেখো, আমরা প্রথমে দেখবো প্রোনাউন বেসিক্যালি কি। তোমরা নিশ্চয়ই জানো, নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি, যেমন আই, ইউ, হি, সি, ইট, উই, দে ইত্যাদি, তাই না? এগুলো হলো প্রোনাউন। এখন প্রোনাউন আমরা বিভিন্ন টাইপ আছে, দেখো, 8 কাইন্ডস অফ প্রোনাউন। ঠিক আছে, 8 কাইন্ডস অফ প্রোনাউনের মধ্যে প্রথমে আমরা পড়বো পার্সোনাল প্রোনাউন, 1 নম্বরে। ঠিক আছে, নাম্বার 1, দেখেন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? নামের মধ্যেই বুঝে যাবা। পার্সোনাল ওয়ার্ডটা কই থেকে আসছে বলো তো? পার্সন থেকে, তাই না? দেখেন, যেই প্রোনাউন গুলো আপনাদের
সাবজেক্ট হিসেবে বসে এ কি করে, কোনো একটা পার্সন বা বস্তু, ঠিক আছে, শুধু পার্সনই না, পার্সন বা বস্তুর পরিবর্তে ইউজ হয়, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা লিমিটেড জায়গা। দেখো, যেমন কি হতে পারে, আই, ইউ, হি, সি। দেখো, এগুলো কোনো না কোনো কিছুর পরিবর্তে ইউজ হয়। ইট কখন হয় বলো তো? ইট হলো এটা যখন কোনো বস্তুর জন্য, যেমন বুক, একটা বুক সম্পর্কে বলছো, এই যে বুক সম্পর্কে বলছো, ধরো বললা যে ইট ইজ ভেরি গুড বুক, ঠিক আছে, ইট ইজ এ গুড বুক। তো এরকম ক্ষেত্রেও কিন্তু পার্সোনাল প্রোনাউন হয়, এটা মনে রাখতে হবে। মেইনলি কোনো পার্সন বা থিং এর ক্ষেত্রে যে প্রোনাউন হয় সেগুলো পার্সোনাল প্রোনাউন। তা এখন তো তোমার মনে হইতে পারে যে তাহলে তো সব প্রোনাউনই কভার হয়ে গেল, তাহলে অন্য কোনগুলো আছে? ঠিক আছে, হইতে পারে। বাট পার্সোনাল প্রোনাউন হলো এই যে, যে কোনো পার্সন, সেটা ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, যে প্রোনাউনগুলো ইউজ করছি সবগুলোই কি পার্সোনাল প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা, ওয়ার্ডটা আসছে ডেমনস্ট্রেশন থেকে, মনে রাখবা, সেকেন্ড, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনবা কিভাবে? যেটা ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা, ঠিক আছে, দিস, দ্যাট, দিস, দোজ। এটার মাধ্যমে আমি কি বোঝাচ্ছি? এটা, ওইটা, এগুলো, ওগুলো ইঙ্গিত করছি, তাই না? আমি অনেকটা এরকম যে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে এইটা বা ওইটা। এই জিনিসগুলো আমাদের হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে। এই যে দিস, দ্যাট, তারপরে দিস প্লাস দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সমস্যা নাই মুনিফ, এক এক জায়গায় এক এক রকম, আমি জানি, এই জন্য তোমাকে শুরুতেই বলে দিয়েছি। তোমাকে কখনো বলবে না যে প্রোনাউন কত প্রকার, ঠিক আছে। তোমাকে চিহ্নিত করতে দিতে পারে যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো জানতে হবে। তোমাকে সবগুলোই পড়ে রাখা ভালো। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে, খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। কারণ এই দুইটা সেম। আমরা যে WH ওয়ার্ড গুলো পড়ি না, হু, হোয়াই, হোয়াট, হুজ, ইত্যাদি ওয়ার্ড পড়ি, তাই না, এটসেট্রা। এই প্রোনাউন গুলো, এগুলো কিন্তু প্রোনাউন, ঠিক আছে, WH ওয়ার্ড গুলো কি প্রোনাউন। বাট এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে নাকি এই যে নিচের রিলেটিভ প্রোনাউন হবে, এটা কিন্তু বুঝতে হবে খুবই ভালো মতো। একটা জিনিস মনে রাখবা, প্রথম কথা, যখন বাক্যে প্রশ্ন করা হয়েছে এবং ওই বাক্যে কি আছে, WH ওয়ার্ড আছে শুরুতে, এভাবে যে প্রশ্ন করার কাজটা WH করতেছে, যখন প্রশ্ন করার কাজ হয়েছে, দেখো ইউজ টু আস্ক কোয়েশ্চেন, মানে এই প্রোনাউন গুলো কোশ্চেন করার কাজ করে, যেমন হুই ইজ কামিং টু দ্য পার্টি, অনুষ্ঠানে কে আসছে, হোম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছো, ইত্যাদি। দেখো, প্রশ্ন করা হয়েছে, দুইটাতে প্রশ্ন কিভাবে বুঝবা? এই যে দেখো কোশ্চেন মার্ক আছে। সো এখানে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনি যেভাবে, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। কিন্তু রিলেটিভ প্রোনাউন তাহলে কখন হবে? যখন সে প্রশ্ন করবে না, যখন সে যুক্ত করার কাজ করবে। দেখেন, দ্য পার্সন হু কল্ড, দেখেন, দ্য পার্সন হু কল্ড ইজ মাই ফ্রেন্ড, অথবা দ্য বুক হুইচ ইজ অন টেবিল ইজ মাইন। দেখেন এখানে হু, তারপরে হুইচ, এই দুইটা কি কাজ করতেছে বলেন তো? এটা কি প্রশ্ন করতেছে? অ্যান্সার দেন তো, বলেন, এই হু, হুইচ, এই দুইটা কি প্রশ্ন করছে? ইন্টারোগেটিভ প্রোনাউন, WH ওয়ার্ডস আর ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। সকল WH ওয়ার্ডকেই তুমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বানাইতে পারো। না, যুক্ত করতেছে, এরা প্রশ্ন করছে না। একজন ইউজার লিখেছো ইয়েস, তুমি ভুল করেছো। সেটা হলো এরা প্রশ্ন করার কাজ করছে না, প্রশ্ন থাকলে তো এখানে কোশ্চেন মার্ক হতো, কোশ্চেন মার্ক কোথায়? ঠিক আছে, কোশ্চেন মার্ক এখানে নাই। সো যেহেতু যুক্ত করতেছে এখানে, এখানে হু কিন্তু কে অর্থে ইউজ হয়নি, এখানে যে অর্থে ইউজ হয়েছে, তাই না? হুইচ, হুইচ কোন অর্থে ইউজ হয়েছে? যেটা অর্থে ইউজ হয়েছে। সো এরা কিন্তু কোশ্চেন করার কাজ করছে না। সো এখানে আপনাদের এইটা হবে রিলেটিভ প্রোনাউন। সো সেম ওয়ার্ডস, ঠিক আছে, সেম WH ওয়ার্ডস, এই যে আমরা এগুলো কি পড়ি, WH ওয়ার্ডস পড়ি না, এই WH ওয়ার্ডস গুলোই ব্যবহার অনুযায়ী কখনো কখনো ইন্টারোগেটিভ, কখনো কখনো রিলেটিভ প্রোনাউন। এই জিনিসটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ইনডেফিনিট প্রোনাউন, কিছু প্রোনাউন আছে নির্দিষ্ট, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। যেমন দেখো, আমি বলি, তোমাদের একটা আইডিয়া দিতে, অ্যানি, সাম আর নো, এই তিনটা ওয়ার্ডের সাথে যদি কোনো ইয়া থাকে, অ্যানি ওয়ান হতে পারে, এনিবডি হতে পারে, নো বাডি হতে পারে, নো ওয়ান হতে পারে, এগুলোর সাথে যদি কোনো কিছু যুক্ত হয়, ঠিক আছে, এটা প্লাস এনিথিং, এটা অলওয়েজ আপনাদের ইনডেফিনিট প্রোনাউন হয়। যেমন হতে পারে এনিবডি, সামথিং, এই যে দেখতে পাচ্ছ এনিবডি, সামথিং, এগুলো সব ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। তারপরে দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে দেখবা যে, মনে রাখবা যে ইচ, আইদার,
নাইদার, ঠিক আছে দেখো, ইচ, আইদার, নাইদার, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আপনাদের, এইগুলোও কিন্তু প্রোনাউন আমরা ইউজ, আমরা ওইভাবে চিন্তা করি না, আমরা হয় মনে হয় আই, ইউ, হি, সি এগুলাই খালি প্রোনাউন, এগুলো প্রোনাউন, এবং এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। কেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি জানো? ধরো আমি বললাম যে অল স্টুডেন্টস আর গুড, সকল ছাত্রছাত্রীরাই ভালো, কিন্তু আমি যদি বলবো যে ইচ অফ ইউ আর গুড, মানে কি জানো, আমি কিন্তু সকলকে একত্রে ভালো বলছি না, আমি কি প্রত্যেককে মাথা কাউন্ট করে করে বলতেছি প্রত্যেকে ভালো। ধরো আমি যদি বলি যে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বুক, মানে কি জানো, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক মানে কি জানো, সবার কাছে কি একটা আছে নাকি সবার কাছে আলাদা আলাদা একটা করে আছে বলো তো? এই যে প্রথম বাক্যটা খেয়াল করো, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক, কমেন্টে জানো এটা মানে কি, সবার কাছে একটা নাকি সবার কাছে আলাদা করে আছে? একটা না আলাদা? আলাদা। ঈশাদ জাবির কমেন্ট করেছো আলাদা আলাদা আলাদা, ইয়েস, এক্স্যাক্টলি, আলাদা আলাদা করে সবার কাছে একটা 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 করে আছে। তো ডিস্ট্রিবিউট করতেছে, দেখো জিনিসটা কি, ডিস্ট্রিবিউট করার মতো, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবা যে যখন ডিস্ট্রিবিউট করার মতো একটা ভাব বোঝাচ্ছে বা একটা সেন্স দিচ্ছে, তখন কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। দেখো ইউ ক্যান টেক আইদার অফ দ্য টু পাথস, ঠিক আছে, মানে তুমি এখানে দুইটা পথের কথা বলা হয়েছে, ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এখানে বলছে যে ধরো তুমি যে কোনো দুই রাস্তা দিয়েই তুমি যাইতে পারবা, ঠিক আছে, মানে দুইটাই বোঝাচ্ছে, যে কোনো একটা না, এখানে তুমি কাউকে ডিডাক্ট করছো না, তো ডিস্ট্রিবিউটিভ। এবার দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন, খুবই ইন্টারেস্টিং, যে সেলফ যুক্ত যত ওয়ার্ড আছে, ঠিক আছে, সেলফ অথবা সেলফস, প্লুরাল হলো সেলফস, সিঙ্গুলার হলো সেলফ, ঠিক আছে, এই ওয়ার্ড যুক্ত যতগুলো আপনাদের প্রোনাউন আছে সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। আই হার্ট মাই সেলফ, এখানে দেখেন, আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে আঘাত করেছি, ঠিক আছে, এখানে অবশ্যই সেলফ এবং সেলফ যুক্ত ওয়ার্ডগুলো নিজেকে বোঝায়, ঠিক আছে। দে মেড দ্য ডিসিশন দেমসেলফ, মানে তারা নিজেরাই এই ডিসিশন নিয়েছে। এই যে সেলফ অথবা সেলফস যদি থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, ওইটা আপনাদের রিফ্লেক্সিভ প্রোনাউন লিখে দিবেন, ওকে। বড়কালে বড় ভাই আরেকটা প্রোনাউন আসে এমফ্যাটিক প্রোনাউন, বাট ওই জিনিসটা আমরা এখন করবো না, কারণ ওই জিনিসটা তোমাদের আসলে দরকার নাই, ঠিক আছে, তোমাদের বেসিক গুলো জানা দরকার। তারপরে দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল, ঠিক আছে, রেসিপ্রোকাল মানে কি জানো, ধরো দেখো, দে লাভ ইচ আদার, দে লাভ হেল্প ওয়ান অ্যানাদার, এই দুইটা খেয়াল করেন, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। দে লাভ ইচ আদার মানে কি, ধরো এ একটা লোক, এক মিনিট, দেখেন এ এবং বি, ঠিক আছে, খেয়াল করেন এ এবং বি, এ একটা পার্সন, বি আর একটা পার্সন, ঠিক আছে, এ একজন ব্যক্তি, বি আর একজন, ঠিক আছে। এখন এ বি কে কি বলে, এ বি কে পছন্দ করে, এ লাভস বি, এবং বি লাভস এ, ঠিক আছে। এই ব্যাপারটা কি একপাক্ষিক নাকি দুই পাক্ষিক? দুই পাক্ষিক, তাই না? এও পছন্দ করে, বিও পছন্দ করে, সো এই জিনিসটা হলো রেসিপ্রোকাল, যখন দুই পাশ থেকেই রেসপন্স থাকে, ওই ব্যাপারটা হলো রেসিপ্রোকাল। এবং রেসিপ্রোকাল প্রোনাউন হলো, পৃথিবীতে আছে দুইটা, আমি সবসময় বলি, আমি অলওয়েজ বলি এটা, ঠিক আছে, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, কিন্তু এই দুইটার কিন্তু ব্যবহার আলাদা, এটা আমাদের জানতে হবে। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার রেসিপ্রোকাল প্রোনাউন পৃথিবীতে কয়টা আছে? দুইটা আছে, ওকে। এখন ওয়ান অ্যানাদার যখন প্লুরাল হয়, ধরো দুইয়ের চেয়ে বেশি মানুষ, তখন তুমি ওয়ান অ্যানাদার লিখতে পারো। আর ইচ আদার যখন দুইজন, যখন দুইজন ব্যক্তি, দে লাভ ইচ আদার, এখানে দুইজন, আসলে দে মানে কয়জন, দে হলো দুইজন। আর দে হেল্প ওয়ান অ্যানাদার, এখানে এখানে টু প্লাস, ঠিক আছে, দুইয়ের চেয়ে বেশি মানুষ, ওকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? ওকে, ইয়েস ইয়েস ইয়েস, অনেকগুলো ইয়েস দেখতে পাচ্ছি। এবার আসি আমাদের নেক্সট একটা বিষয় পড়বো, দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো আমরা শুরুতেই পড়েছিলাম। অ্যাডভার্ব জিনিসটা কি বলেন তো? অ্যাডভার্ব জিনিসটা হলো
আমরা একটু আগে ক্রিয়া বিশেষণ যেমন বললাম বাংলায়, সেই রকম জিনিস বাংলা ইংলিশ মিলে মিলে পড়লে কিন্তু তোমার অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমি ছোটবেলায় তাই করতাম এবং আমি পরে অনেক হেল্প পাইছি বাংলা ইংলিশ মিলিয়ে পড়ার কারণে। সো ওই জিনিসটা তোমাকেও করতে হবে। দেখেন অ্যাডভার্বের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ভার্বের অবস্থা বা ভার্বকে মডিফাই করে যে, সে হলো অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন শি সিংস বিউটিফুলি, মানে সে, দেখো শিটা হলো কি, এভাবে ভাঙবা, সি হলো প্রোনাউন, তারপর সিংস এটা হলো ভার্ব, গান গায়, তাই না? এখন কেমনে গান গায় এই জিনিসটা তুমি পাবা এখানে, শি সিংস বিউটিফুলি, সো এটা হবে অ্যাডভার্ব। এটা হলো এক টাইপের অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হলো ম্যানার টাইপ। ঠিক আছে, সে কেমনে করে কাজটা, এটা পাচ্ছ। কিন্তু প্লেস অথবা টাইমও যদি বুঝে, আমরা এক্সটেনশনে পড়েছিলাম মনে আছে, প্লেস টাইম এগুলো কিন্তু সব অ্যাডভার্ব হয়। আমি বললাম যে সি সিংস বিউটিফুলি না হয়ে এখানে যদি ইন দ্য মর্নিং হতো, ওইটাও কিন্তু অ্যাডভার্ব হইতো, তাই না? কারণ ওইটাও ভার্ব সম্পর্কে একটা কথা। কিন্তু ওইটা অ্যাডভার্ব হইতো কোন সেন্সে? ইন দ্য মর্নিং হইতো টাইম সেন্সে। ঠিক আছে, শি সিংস বিউটিফুলি, ধরো আমি বললাম যে শি সিংস ইন দ্য মিউজিক স্কুল, শি সিংস ইন দ্য মিউজিক মিউজিক স্কুলে সে গান গায়। সো ওই এই যে মিউজিক স্কুল যদি দিতা, তখন ওইটা হইতো কোন সেন্সে বলো তো? এটা কি টাইম বা ম্যানারের ক্ষেত্রে হইতো নাকি প্লেসের ক্ষেত্রে হইতো? তখন এটা প্লেস ক্ষেত্রে হইতো। বাট সবগুলোই কিন্তু অ্যাডভার্ব, সকল ক্ষেত্রেই কিন্তু তারা কি হইতো, অ্যাডভার্ব হতো। সো অ্যাডভার্ব কিন্তু অনেক টাইপের আছে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখেন এই জিনিসগুলো দেখেন, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, দেখেন অ্যাডভার্ব রিলেটিভ অর কনজাংটিভ, তারপরে দেখেন। আচ্ছা দেখেন, আমি প্রথমে একদম সিম্পল অ্যাডভার্ব পড়াই। ঠিক আছে, সিম্পল অ্যাডভার্ব অ্যান্ড ইন্টারোগেটিভ ওইটা আলাদা না করে সিম্পল অ্যাডভার্বটা যদি দেখেন, অ্যাডভার্ব দ্যাট মডিফাইস। ঠিক আছে, আচ্ছা এই লেখাগুলো একটু কেটে গিয়েছে, কোনো সমস্যা নাই। এই লেখাগুলো বাংলা লেখাগুলো, ঠিক আছে, বাংলা লেখাগুলো ফোকাস করো না, দেখলে আরো কনফিউজ হয়ে যাবে একটু। টাইপিং হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা ইংরেজি থেকে বাংলা আমি তোমাদের বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাডভার্বের বাংলা নাম হলো ক্রিয়া বিশেষণ বেসিক্যালি। একটু খেয়াল করেন, অ্যাডভার্ব দ্যাট মডিফাইস, অ্যাডভার্ব যেটা মডিফাই করে, কি মডিফাই করে? দ্যাট মডিফাইজ আ ওয়ার্ড অর সেন্টেন্স ইজ কল্ড সিম্পল অ্যাডভার্ব। যেমন দ্য গার্ল সিংস সুইটলি, এটা একটা ওয়ার্ডকে মডিফাই করছে, সিংস, তাই না? আনফরচুনেটলি হি ফেইল, এই যে আনফরচুনেটলি, এটাও কিন্তু অ্যাডভার্ব, আনফরচুনেটলি হি ফেইল। মনে রাখবা এল ওয়াই যুক্ত, এল ওয়াই প্লাস, ঠিক আছে, এল ওয়াই যুক্ত ওয়ার্ড গুলো মোস্টলি অ্যাডভার্ব। ঠিক আছে, আমি কি বলছি? মোস্টলি অ্যাডভার্ব। আর তোমাকে কিন্তু অর্থটা বুঝতে হবে। এমন এল ওয়াই যুক্ত ওয়ার্ড আছে যেগুলো অ্যাডভার্ব না। কি হতে পারে বলো তো? আমি যদি বলি যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটার অর্থ কি? বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব না, ফ্রেন্ডলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বাট মোস্টলি ম্যাক্সিমাম এল ওয়াই যুক্ত ওয়ার্ড হলো অ্যাডভার্ব হয়, এটা সত্য। বাট ফ্রেন্ডলি, বা আমি যদি বলি মাদারলি, ঠিক আছে, মাদারলি মানে মায়ের মতো, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ফ্রেন্ডলি মাদারলি এগুলো অ্যাডজেক্টিভ। তবে মোস্টলি এল ওয়াই যুক্ত ওয়ার্ড বলো, স্লোলি বলো, ঠিক আছে, তারপর ধরো বলো আনফরচুনেটলি বলো, ফরচুনেটলি বলো, ম্যাক্সিমাম এল ওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব হয়। সিম্পল অ্যাডভার্ব বলে মূলত কোনো বাক্য বা কোনো নির্দিষ্ট ওয়ার্ডকে যেটা ইয়া করে সেটা হলো অ্যাডভার্ব। প্রথমে দেখো অ্যাডভার্বের মূলত এই টাইপগুলো আমরা পড়তেছি, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, দেখেন সিম্পল অ্যাডভার্বের মধ্যে অনেক কিছু আসতে পারে, প্লেস আসতে পারে, টাইম আসতে পারে, ম্যানার আসতে পারে, ডিগ্রি আসতে পারে, নাম্বার আসতে পারে, অর্ডার, কজ, ইফেক্ট, অ্যাসারশন ইত্যাদি আসতে পারে। এগুলো আমরা বিস্তারিত জানবো, কোনো সমস্যা নাই। দেখেন টাইম কিভাবে আসে সিম্পল অ্যাডভার্বের মধ্যে, আমরা দেখো ম্যাক্সিমাম জিনিস আমরা কিন্তু সিম্পল অ্যাডভার্বের মধ্যেই পড়ে ফেলি, ওই দুটো আলাদা। টাইম, ঠিক আছে, দে অ্যারাইভ আর্লি, তারা কখন আসছে? আগে আগেই আসছে, এটা কিন্তু টাইম বোঝাচ্ছে। ঠিক আছে, সো এটা কি? সিম্পল অ্যাডভার্ব, টাইম বোঝাইলো সিম্পল অ্যাডভার্ব। এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, টাইম, প্লেস, ম্যানার, এই সকল কিছু বোঝাইলে অবশ্যই এটা সিম্পল অ্যাডভার্ব হয়। ইয়েস, অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভ লুক সিমিলার, এই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তুমি মনে কোশ্চেন করবে অলওয়েজ যে এই ওয়ার্ডটা কোন ওয়ার্ডটাকে মডিফাই করছে। সেটা যদি একটা ভার্ব হয় তখন অবশ্যই এটা অ্যাডভার্ব হবে, আর সেটা যদি একটা নাউন বা প্রোনাউন হয় ওইটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, তারপর দেখো প্লেস, যেমন হি লুকড এভরিওয়্যার, সে কোথায় তাকাইলো বা সে কোথায় দেখলো? সে চারিদিকে মানে সব দিকে দেখলো। সে এইটা কিন্তু একটা প্লেস, সো এটা
এটাও কিন্তু সিম্পল অ্যাডভার্ব হবে। তারপর ম্যানার দেখো, ম্যানার কি, শি সিংস বিউটিফুলি, এটা কিন্তু আমি বলেছিলাম ম্যানার, তাই না? এটা কিন্তু আবার দিয়েছে দেখো ম্যানার হিসেবে। তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি শব্দটার সাথে আমরা পরিচিত, বাট এটা অ্যাডজেক্টিভের সেই ডিগ্রি না। এটা ডিগ্রি বলতে ইন্টেন্সিটি বোঝায়, ঠিক আছে? ইন্টেন্সিটি বলে না যে আসলে কোনো জিনিস কতটা কম নাকি বেশি, এটা তুমি বুঝতে পারবা। এটা তুমি বুঝতে পারবা কিসের মাধ্যমে? ডিগ্রির মাধ্যমে, ঠিক আছে? ওকে, লেট আস সি, দেখেন স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। ডিগ্রি বলতে ইন্টেন্সিটি বোঝায়, কম অর বেশি, ঠিক আছে? আমি লিখে দিই, কম অর বেশি, এই ব্যাপারটা তুমি বুঝতে পারো কিভাবে। ইট ইজ এক্সট্রিমলি হট আউটসাইড। এই বাক্যে দেখেন, এক্সট্রিমলি হট, অ্যাডভার্ব কিন্তু অলওয়েজ ভার্ব কি মডিফাই করবে এমন না, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, যেমন এই বাক্যে ইট ইজ, আমি কিন্তু শুধু লিখতে পারতাম যে ইট ইজ হট আউটসাইড, ইটস হট আউটসাইড, তাই না? এখানে কিন্তু কতটা গরম এটা বোঝাইছে এই ওয়ার্ড দিয়ে, তাই না? এটা বোঝাচ্ছে যে বেশি অর্থে, এটাও কিন্তু অ্যাডভার্ব আপনার। এবং এই ডিগ্রি বোঝাইলে এটা সিম্পল অ্যাডভার্ব, মানে কতটা গরম। আমি বলতাম যে ইটস নট মাচ হট আউটসাইড, এখানে মাছ কিন্তু অ্যাডভার্ব হইতো। বুঝতে পারছেন? অপ্রাসঙ্গিক কোনো চ্যাট না, আমার পারমিশন বাদে কোনো চ্যাট কিন্তু হবে না, ওকে? তারপরে দেখেন অ্যাডভার্ব অফ নাম্বার। নাম্বারও কিন্তু অনেক সময় অ্যাডভার্ব হয়, কিভাবে? বুঝলা? দেখেন, সবাই খেয়াল করেন, একটু অন্য কথা না, ক্লাসের টপিকে আসেন। অ্যাডভার্ব অফ নাম্বার, আমরা তো জানি নাম্বার ইউজুয়ালি অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? কিন্তু অ্যাডভার্ব কখন হবে? আমি যদি বলতাম যে আই হ্যাভ টু বুকস, তখন কি এই টুটা কি হতো? টুটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু আমি বললাম যে হি হেল্পড মি টোয়াইস, এই টোয়াইসটা দেখো তুমি কিভাবে বের করবে এটা অ্যাডভার্ব। সে আমাকে দুইবার সাহায্য করছে, এই দুই, এই সংখ্যাটার সাথে সম্পর্ক কিসের, কোন ওয়ার্ডের বলো তো? দুইবার কি হইছে? এখানে কি দুইটা আমি আছি? না। এখানে কি দুইটা বইয়ের কথা বলা হচ্ছে? তাও না। দুইবার হেল্পের কথা বলা হয়েছে, হেল্প কোন পার্টস অফ স্পিচ? হেল্প ভার্ব। আর যেহেতু হেল্প ভার্ব, এই জন্য টোয়াইস অ্যাডভার্ব। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু যত তুমি নিজে পেঁচাবা তত পেঁচবা, যত সিম্পলি চিন্তা করবা দেখবে তত ইজি। তারপরে দেখো কজেস অ্যান্ড ইফেক্টে কিভাবে অ্যাডভার্ব হতে পারে। দেখো, হি প্রসপার্ড বিকজ হি ওয়ার্কড hard. The adverb that expresses the cause or result of the completion of the verb is called adverb of cause and effect. ঠিক আছে? হি প্রসপার্ড বিকজ হি ওয়ার্কড হার্ড, বাট এখানে এটা কিন্তু ক্লজ আকারে ইউজ হয়েছে, অ্যাডভার্ব কিন্তু এখানে একটা শব্দ না, ঠিক আছে? এটা ক্লজড। ক্লজড মানে কি জানো? বলেন তো ক্লজ মানে কি? ক্লজ শব্দটার অর্থ কি? ক্লজ তো আমাদের পড়তে হবে অবশ্যই, যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো আমাদের অবশ্যই ক্লজ পড়তে হবে। ওকে, দেখেন, এখানে বলছে সে প্রসপার্ট করেছে, অর্থাৎ সে সাকসেসফুল হয়েছে বা সে সার্থক হয়েছে, বিকজ হি ওয়ার্ক হার্ড। এখানে কজ বোঝাচ্ছে, দেখো সে কেন সাকসেসফুল হয়েছে, এটা একটা কজ বোঝাচ্ছে না এই লাইনটা দিয়ে? সো এই জিনিসটা কিন্তু, এটা একটা বাক্যাংশ, এটা কিন্তু একটা সিঙ্গেল অ্যাডভার্ব না। কারণ তুমি যদি এখানে আলাদা আলাদা ধরো, বিকজ এটা তো কনজাংশন, তাই না? বিকজ কিন্তু কনজাংশন, কিন্তু এখানে পুরা বাক্যাংশ যদি ধরো, এই ক্লজটা হলো অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? বাট এটা ক্লজ বোঝাচ্ছে, বাট ক্লজটা কেমন ক্লজ? এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মানে বাক্যাংশ, এটা যেমন একটা বাক্যের অংশ, এটা এরকম। ওকে, এগুলোকে চেনার জন্য তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে কিন্তু প্রতিটা অ্যাডভার্ব। ওকে, দেখেন, সিম্পল অ্যাডভার্বে আরেকটা আছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, ঠিক আছে? অ্যাসারশন বলতে এই যে দেখো, অ্যাডভার্ব দ্যাট এক্সপ্রেস দ্য কন্ডিশন অফ ইয়েস, নো, ডাউট অর সার্টেনিটি, ঠিক আছে? মানে যে অ্যাডভার্ব গুলো হ্যাঁ বোধক, না বোধক, কোনো সন্দেহ অথবা কোনো নিশ্চয়তা দেয়, ঠিক আছে? হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে, কোনো সন্দেহজনক কিছু হইতে পারে, অথবা নিশ্চয়তা দিতে পারে, ঠিক আছে? যেমন দেখো, ইয়েস, নো, নট, তারপর শিওরলি, শিওরলি হলো নিশ্চয়তা দিচ্ছে, সার্টেনলি, ঠিক আছে? সার্টেনলি টি না, বা ট্রুলি, প্রবাবলি, পসিবলি, এগুলো কিন্তু নিশ্চয়তা দিচ্ছে না, ডাউট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্ব অফ কজটা আমি তোমাকে বুঝিয়ে দিব।
অ্যাডভার্ব কজটা মূলত সিঙ্গেল ওয়ার্ড হিসেবে হয় না, বুঝছো? সিঙ্গেল ওয়ার্ড হিসেবে না, এখানে ক্লজ হিসেবে দিয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে। দেখো পুরাটা বাক্যটা এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, পুরা বাক্যটা। ঠিক আছে, বাট আলাদা আলাদা করে দেখলে সবগুলো আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, ক্লজ আমরা যখন পড়বো, আমরা ক্লজ টপিকটা পড়ি নাই, এই জন্য তোমার প্রবলেম হচ্ছে মনে, বুঝছো? ক্লজ টপিকটা যখন পড়বে, তুমি যখন সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ইত্যাদি ক্লজ সম্পর্কে জানবে, তখন কিন্তু তুমি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যাসারশনের বিষয়গুলো ইয়েস নো অথবা ডাউট অথবা পসিবিলিটি বা সার্টেনটি, এগুলো যখন বোঝাবে তখন কিন্তু আমরা দেখবো যে অ্যাডভার্ব হয়। দেখো, সার্টেনটি না, সার্টেনলি হবে, ঠিক আছে? সার্টেনলি হি উইল কাম, এই সার্টেনলিটা হবে অ্যাডভার্ব। আর তোমাকে কিন্তু অ্যাডভার্ব অ্যাসারশন লিখতে হবে না, তোমাকে লিখতে হবে সিম্পল অ্যাডভার্ব, ঠিক আছে? আমি মেইনলি পড়তেছি যে সিম্পল অ্যাডভার্বের মধ্যে এই সকল কিছু আছে, বাট মেইনলি এটা কি, এটা সিম্পল অ্যাডভার্ব। এই যে এই সকল কিছু যা যা পড়লাম, এগুলো সবগুলোই সিম্পল অ্যাডভার্বের মধ্যে। এবার দেখেন, ঠিক আছে, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, খুব গুরুত্বপূর্ণ। যখন ভার্বের সাথে, ঠিক আছে, ভার্বের সাথে রিলেটেড বা সম্পর্কিত ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ হয়। যেমন আমরা একটু আগে যখন প্রোনাউন পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম বলতো? ধরো, প্রোনাউন কি করতো? প্রোনাউন যে আমরা ডাব্লিউএইচ এর ক্ষেত্রে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছি, আমরা বলছি হোয়াট ইজ ইওর নেম। এখানে জিজ্ঞেস করা হচ্ছে, বেসিক ভাবে জিজ্ঞেস করা হচ্ছে, তাই না? এখানেও জিজ্ঞেস করা হবে, বাট এখানে জিজ্ঞেস করাটার আরেকটু ডিপ কানেকশন থাকবে ভার্বের সাথে। যেমন আমি বললাম যে ধরো, ওয়েন উইল ইউ গো দেয়ার, ঠিক আছে, ওয়েন উইল ইউ গো দেয়ার, এই বাক্যটা খেয়াল করেন। দেখেন, ওয়েন উইল ইউ গো দেয়ার, এখানে কখন, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই না? আর এই কখনের সাথে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি সম্পর্ক বলো তো? আমার সম্পর্ক, সেখানের সম্পর্ক, নাকি যাওয়ার সম্পর্ক? বলেন তো। এই যে ইউ এর সাথে সম্পর্ক বেশি, গো এর সাথে সম্পর্ক বেশি, নাকি দেয়ার এর সাথে বেশি? গো, এক্স্যাক্টলি, গো এর সাথে সম্পর্ক বেশি, ঠিক আছে? এই গোটা কোন পার্টস অফ স্পিচ? গোটা ভার্ব। সো তুমি বুঝতে পারতেছো যে এই জিনিসটা, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা তাহলে হবে অ্যাডভার্ব। তারপরে দেখো, হোয়ার ডাজ হি লিভ, এখানে হোয়ার, হোয়ার এর সাথে কিন্তু সম্পর্ক কার? হোয়ার এর সাথে সম্পর্ক এই মহাশয়ের। এই যে আপনি দেখতে পাচ্ছেন, লিভ, ঠিক আছে, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে, লিভের সাথে কানেক্টেড যে ওয়ার্ডটা সেটা হলো ওয়্যার, এই জন্য এটা অ্যাডভার্ব। এটা কোন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা এখন নাম্বার বোঝাইতে পারি কিভাবে, হাউ অফেন ডাজ দ্য বেল রিং। এই যে হাউ অফেন, ঠিক আছে, হাউ অফেন, হাউ, হাউ এখানে কিন্তু মূলত বোঝাচ্ছে যে হাউ অফেন বলতে কেমন সময় পর পর বেলটা বাজে, ঘন্টাটা বাজে। সো এই হাউটাও কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? মেইনলি এখানে যে যে এক্সাম্পল গুলো আছে, পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারবা। মেইনলি ভার্বের সাথে কানেক্টেড যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো প্রশ্ন করে, সেগুলো আপনাদের অবশ্যই কি হয়, অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়। আর দেখেন, আরেকটা ধারণা দিই আপনাদের, কনজাংটিভ অ্যাডভার্ব, নাহলে ক্লাস টাইমটা অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের। এটা হইলো আপনাদের দুইটা ক্লজকে যুক্ত করে, অথবা কি, দ্যাট মডিফাইজ a ওয়ার্ড অ্যান্ড জয়েন্স টু ক্লজেস। দেখো, উইল ইউ টেল মি, দেখো, আই নো ওয়েন হি উইল কাম। দেখেন, এখানে কিন্তু ওয়েনটা কিন্তু প্রোনাউন না, ওয়েন কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসে নাই প্রথমত, ঠিক আছে? তো প্রোনাউন হবে না। এখন আমি জানি কখন সে আসবে, এই ওয়েন, ওয়েনটা আসলে কিসের টাইম বলো তো? ওয়েনটা টাইম বোঝাচ্ছে, কিসের টাইম? কখন সে আসবে, তাই না? দুইটা ক্লজকে যুক্ত করতেছে। এবং ওয়েনের কাজ কি? কখন সে আসবে, এই আসার টাইমটা বলা। ওকে, সো ওয়েন এখানে কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, এরকম যদি মাঝে বসে, তুমি কিভাবে মনে রাখবা যে এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড মাঝে বসেছে, এরকম যদি বলে যে এটা কোন অ্যাডভার্ব, ওটা অবশ্যই কনজাংটিভ অ্যাডভার্ব। আর যদি এরকম শুরুতে প্রশ্ন করে কোন অ্যাডভার্ব, ওটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? আর যদি নর্মালি কোনো অ্যাডভার্ব বসে, ওইটা সিম্পল অ্যাডভার্ব, সিম্পল। এখন অ্যাডভার্ব দেখেন, অ্যাডভার্ব আমি এল ওয়াই এর কথা বলেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এল ওয়াই, এল ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখি যে
একটা জিনিস মনে রাখবে, একটা খুবই নিয়ম, ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তখন ওইটা অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। আর যদি নাউনের সাথে যুক্ত হয়, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা কিন্তু একদম আজীবন মনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষায় ভুল করা যাবে না। এটা তুমি মিলাইতে পারো, আমি যে তোমাকে এক্সেপশনাল দুইটা ওয়ার্ড শিখিয়েছিলাম, ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ড কি নাউন না, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। মাদারলি, মাদার নাউন, মাদারের সাথে এলওয়াই যুক্ত হলো এটা অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো, কুইকলি, যখন কুইকলি হয়ে যাবে, এই যে কুইকলি হয়ে গেল, ওইখানে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ সাথে যুক্ত করেছো। তারপর কেয়ারফুল, এটা অ্যাডজেক্টিভ ছিল, আর কেয়ারফুলি যখন বলবে এটা কিন্তু অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এটা একটা খুবই ইজি ট্রিক মনে রাখার জন্য বা বোঝার জন্য। তোমাকে যদি এরকম ওয়ার্ড দেয়, তুমি দেখবা যে ওইটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াইটা যুক্ত হয়েছে নাকি নাউনের সাথে হয়েছে। যদি অ্যাডজেক্টিভের সাথে হয় ওইটা অ্যাডভার্ব হয়ে যাবে, নাউনের সাথে হলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে। আজকের ক্লাসে তোমাদের কিন্তু দেখো, আমি এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিতে পারো, এখানে কিছু আনইম্পর্টেন্ট বিষয় আছে, ঠিক আছে। যেমন অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, এটা আসলে আহ কম গুরুত্বপূর্ণ টপিক, বাট তোমাদের জন্য দেওয়া আছে। যেমন এখানে দেখো, প্রিপোজিশনের সাথে, ঠিক আছে, নাউন যুক্ত হয়ে একসাথে হয়ে, দেখো ওভার প্লাস হেড, ওভার একটা প্রিপোজিশন এবং হেড একটা কি, মানে নাউন। ওভারহেড যদি বলো তখন কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। এরকম ভাবে অনেক অ্যাডভার্ব তৈরি হয়েছে, অ্যাডভার্ব বিভিন্ন টাইমে তৈরি হয়েছে, বাট এখান থেকে প্রশ্ন আসার চান্স নাই, ঠিক আছে। ফরমেশন, পার্টস অফ স্পিচের ফরমেশন তোমাদের সেভাবে নাই, তুমি এমনি দেখতে পারো। আর একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা তোমাদের থাকবে, ঠিক আছে, থাকবে। অ্যাক্টিভিটির ছবিটা সবাই নিয়ে রাখো, অথবা ছবিটা আমি এখনই নিয়ে তোমাদেরকে তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি ছবি তুলে রাখলাম, গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। এর আগে আরেকটা কাজ আছে আমাদের, সেই কাজটা হলো আমাদের ইংলিশ ফর টুডে, ঠিক আছে। ইংলিশ ফর টুডে তোমাদের পড়া দিয়ে দিতে হবে। আমি জানি তোমাদের পড়াগুলো কম্প্যাক্ট হচ্ছে, বাট তোমরা লাস্ট মোমেন্টে আসলে এর চেয়ে ভালো প্রস্তুতি আর ইনশাল্লাহ কোথাও পাওয়া না, ঠিক আছে। চলো আমরা দেখি। এই যে আপনাদের ইংলিশ ফর টুডে বই, আমি আপনাদের পরীক্ষার আগে লেসন 5 পর্যন্ত পড়িয়েছিলাম নাকি 6, বলেন তো। লেসন 6টা পড়িতে বলছিলাম কি, না লেসন 6টা পড়ি না, ইট স্মেলস গুড। এখানে মূলত কি পড়িয়েছে এটা আগে দেখেন, ঠিক আছে। ইটস স্যাটারডে, মিলাস স্কুল ইজ ওপেন, বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, ঠিক আছে। শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটি, উইকলি হলিডেজ মানে কি, সাপ্তাহিক ছুটি। ফাদার সামটাইমস লাভস টু, আচ্ছা এক মিনিট, শোনেন, আমি আপনাদের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি কিছু ব্যাপার তোমাদেরকে পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, তোমাদের থেকে কিছু সময় নিব আমি। 10টায় যদিও তোমাদের ক্লাস শেষ করার কথা, 10 থেকে 15 মিনিট আমি নিচ্ছি, কারো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমাদের লস, ঠিক আছে। আশা করি সমস্যা নাই আপনাদের। ওকে, যেহেতু লাস্ট মোমেন্ট, এখানে কোনো অবজেকশনের কিছু নাই। দেখেন, মিলা হলো 2টায় স্কুল থেকে আসে, মিলাস টু ইয়ঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দ্য লিভিং রুম। এমন টাইমে একটা ডায়ালগ আছে, মূলত কি রান্না হচ্ছে, দেখো মেইন থিমটা কি ডায়লগের, এটার নাম কি, দেখো ইট স্মেলস গুড, কি একটা ফুডের কথা বলবে, তাই না, ফুড স্মেলস গুড, ঠিক আছে। তুমি কিভাবে প্রশংসা করো, হোয়াট আর ইউ কুকিং টুডে, মাকে জিজ্ঞেস করে, সরি, বাবা রান্না করতেছে, ঠিক আছে আজকে, বাবা রান্না করতেছে খুবই। ফাদার সামটাইমস লাভস টু কুক, সো এই জন্য বাবা রান্না করতেছে, বাবা বলছে সে মরক পোলাও রান্না করতেছে, ইয়ার ফেভারিট ডিশ। তারপর মিলা বলছে ক্যান আই ট্রাই সাম, আমি কি কিছুটা চেখে দেখতে পারি বা আমি কিছু ট্রাই করতে পারি। বাবা বলছে নো ইউ কান্ট, ইউ নো দ্য রুল ডোন্ট ইউ। এখানে মজা করেছে যে তুমি নিয়ম জানো তাই না, আগে হাত ধুইতে হবে, ঠিক আছে, আমাদের সবার বাবা মায়ের মতো। গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট প্লিজ, বাবা কাম সুন, আমি দ্রুত আসছি। তারপর এই দেখো মিলা কিভাবে, হাউ টু প্রেইজ, প্রেইজ ফুড, এটা আমাদের মূলত জানানোর জন্য এই লেসনটা, ঠিক আছে। তুমি বলতে পারো যে ইট স্মেলস গুড অথবা ইট টেস্ট ডেলিশিয়াস, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, মূলত এটা নিয়ে আমাদের তোমাদের এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলা ধরো এরকম ভাবে গুরুত্বপূর্ণ না। তবে স্মেল মানে কি জানো, স্মেল মানে গন্ধ নেওয়া, বা সি মানে দেখা, লুক, সি মানে আহ, হ্যাঁ সি মানে দেখা, লুক মানে তাকানো, নো মানে জানা, লাইক মানে পছন্দ করো, ওয়ান্ট মানে চাওয়া, তোমরা নিশ্চয়ই জানো এগুলো। দেখো,
এখানে ভার্ব ফর্ম, সঠিক ফর্ম বাছাই করতে বলেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশ। দেখো, শিখা বানু ইজ ওয়ার্কিং অ্যাজ আ ওয়েট্রেস নাকি ওয়ার্কস অ্যাজ আ ওয়েট্রেস, সে যেহেতু রেগুলার একটা কাজ এটা তার, তাই না? রেগুলার একটা কাজ, সো এখানে কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, শিখা বানু ওয়ার্কস, যেইটা এই মুহূর্তে এখন হচ্ছে, ওই জিনিসগুলো তুমি ইজ ওয়ার্কিং বা কন্টিনিউয়াস টেন্সে দিবা। টেন্স নিশ্চয়ই জানো তোমরা কম বেশি, তাই না? আমি টেন্স আসলে অনেক বেসিকের বিষয়। সো দেখেন, যেটা রেগুলার হচ্ছে, উনি তো রেগুলার কাজ করে, সো এখানে তুমি কিন্তু ওয়ার্কস দিতে হবে। ওকে, ওয়ার্কস দিতে হবে অবশ্যই। সে রেগুলার কাজ করে, সে কি এখন করতেছে এটা মিন করছে বাক্যে? অবশ্যই না। এখানে বুঝাইছে সে একটা রেস্টুরেন্টে কাজ করে, সো এখানে ওয়ার্কস। সে টেক্স অর্ডারস। আচ্ছা, দেখো, বাট টুডে, এখানে আজকের কথা বলতেছে। দ্য চিফ কুক, মেইন কুক যে রাঁধুনি যে, সাডেনলি ফলেন ইল, সে অসুস্থ হয়ে গেছে। এই জন্য সে আজকে কি করতেছে, যেহেতু এটা প্রতিদিনের বিষয় না, আজকের বিষয়, শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। বুঝতেছেন ভার্বের ফর্ম কিভাবে বাছাই করতে হবে চিন্তা করে? মাথার মধ্যে যদি চিন্তা না করো, তুমি সঠিক উত্তর কিভাবে বের করবে? দেখেন, তারপর যেহেতু এখন হচ্ছে, শি ইজ মেকিং পুডিং, তাই না? সে পুডিং বানাচ্ছে। শি ড্যাশ অফার সন প্রিয়ম, শি, আচ্ছা এখানে যেহেতু এই কাজটা কিন্তু এখনকার না, একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করেন। সে তার সন্তানের কথা ভাবে নাকি ভাবছে, বলেন? ভাবছে, কারণ এখানে পরের লাইন দেখলে তুমি বুঝবা যে হাউ হি লাভস পুডিং, যেহেতু সে এখন বানাচ্ছে, সে এখন কি ভাবতেছে প্রিয়ামের কথা। হাউ হি লাভস, হি ইজ লাভিং হবে না, কিন্তু হি এখানে লাভস হবে, কারণ সে ন্যাচারালি পছন্দ করে, সে এই মুহূর্তে পছন্দ করতেছে এমন না। ঠিক আছে, পরেরটা কি লাভস হবে, এখানে থিঙ্কিং হবে, ইজ থিঙ্কিং হবে, ঠিক বলেছো, বাট এখানে কিন্তু লাভস হবে। তারপরে দেখো, শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রিয়াম, শি ইজ ওয়ান্টিং হয় না, কখনো দেখবা যে আই এম ওয়ান্টিং বলি না, আমরা আই ওয়ান্ট বলি, তাই না? ওয়ান্টের সঠিক রূপটা কি? বেস ফর্ম। ইজ ওয়ান্টিং আর ওয়ান্টিং কিন্তু এভাবে বলে না, ঠিক আছে, ওয়ান্ট বলে। তারপরে দেখেন, she wants to make a pudding for Priyam when he goes back to home today. Suddenly she dash, someone say, she hears, ঠিক আছে, she hears someone says pudding is done appa, shall I take it off the oven? she hears, ঠিক আছে। সঠিক উত্তরগুলো কিন্তু দাগিয়ে নাও, ঠিক আছে, এখানে আমি কিন্তু বলে দিয়েছি বইয়ের মধ্যে, অবশ্যই দাগায় নেন। এরকম কিছু ব্যাপার আছে। হোল্ডিং হ্যান্ডস, এটা একটা পয়েম। প্রতিটা পয়েম আমি বলেছি, কিন্তু প্রতিটা পয়েম সম্ভব হলে আপনাদের মুখস্থ থাকতে হবে অবশ্যই। এবং আপনাদের এই পয়েমটার প্রতিটা পাংচুয়েশন এটাও জানতে হবে, কোথায় কোন পাংচুয়েশন ইউজ হয় না হয়। ওকে, এক জায়গায় ফুল স্টপ ইউজ করছে, এটা কিন্তু তো হইতে পারে, দিতে পারে, ঠিক আছে, এখানে এই পয়েম নাও দিতে পারে যেহেতু পাংচুয়েশন নাই বেশি। কে লিখেছে, এটাও ঠিক আছে, প্রতিটা পয়েম কে লিখেছে, এগুলো দেখ। হোল্ডিং হ্যান্ডস লিওনার্ড এম লিঙ্ক এর লেখা একটি পয়েম। Elephants walking along the trails are holding hands by holding tails. Trunks and tails are handy things when elephants walk in circus rings, and when they walk, it never fails. They're holding hands by holding tails. অর্থাৎ এলিফ্যান্ট যখন হাঁটে, তারা হাত ধরার বদলে তারা কি একে অপরের লেজ ধরে চলে, সুর দিয়ে তাদের লেজ ধরে চলে। এই ব্যাপারটা মানে এটা আসলে তোমাদের একটু ছড়া কবিতা টাইপ, বুঝছো? দের ইজ অ্যাকচুয়ালি নো মিনিং, ঠিক আছে। ছড়া কবিতার কোনো মানে হয় না। ধরো ওই যে কি বলে, তোমরা ছোটবেলায় ইয়া পড়ছো না, ছড়া কবিতা পড়েছো না, ছড়া গান, অনেক যারা গান শিখো তারা ছড়া গান শিখেছো, এগুলোর কিন্তু ডিপ কোনো মিনিং নাই, ঠিক আছে। দেখো, ট্রাঙ্ক কি, এলিফ্যান্টের ট্রাঙ্ক কি, ঠিক আছে। দ্য লং নোজ অফ এন এলিফ্যান্ট, এলিফ্যান্টের যে সুর, ওইটাকে বলা হয় ট্রাঙ্ক। তারপরে দেখেন, রিং, রিং বলতে কি বুঝাইছে, ঠিক আছে। দেখেন, রাউন্ড কনফাইন্ড এরিয়া, আমরা সার্কাসের রিং বলি না, রিং মাস্টার, ঠিক আছে। সার্কাস রিং অথবা বক্সিং রিং বলা হয় একটা গোল জায়গা। কনফাইন্ড, কনফাইন্ড মানে কি জানো? কনফাইন্ড শব্দটার অর্থ হলো আবদ্ধ বা আটকানো জায়গা, এই জিনিসটাকে বলা হয় রিং। হতে পারে একটা সার্কাস রিং বা বক্সিং রিং, সেখানে কোনো কিছু মানুষ পারফর্ম করে বা কোনো একটা কাজ চলে এরকম।
গ্রসারি শপিং। ওকে, এখানে গ্রসারি শপিং করতে যাই কে কে? ইমরান এবং ইমরানের মা, তাই না? তাদের বাসায় কিছু গেস্ট আসবে, এজন্য কি একটা লোকাল মার্কেটে, লোকাল মানে কি স্থানীয়, ঠিক আছে? লোকাল শব্দটার অর্থ জানতে হবে আমাদের। ইমরান এবং মা, তোমরা নিশ্চয়ই জানো স্থানীয় একটা মার্কেটে যে কি অফেন, অফেন শব্দটার অর্থ জানো? অফেন মানে প্রায়, ঠিক আছে? অনেক ফ্রিকোয়েন্ট এরকম। অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেম, সো হিজ মাদার ইজ মেকিং এ শপিং লিস্ট। আমি নিজে অনেক কিছু ভুলে যাই, আমার আম্মু এই জন্য আমাকে লিস্ট ধরায় দেয় বাজারে যাওয়ার সময় প্রায়। তো এরকম একটা বিষয় ছিল ইমরানের ক্ষেত্রেও। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট, সে তার মাকে হেল্প করছে সেই লিস্ট বা তালিকাটা তৈরি করার জন্য, বাজারের লিস্ট যেমন হয়, ঠিক আছে? ওকে, এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি সব ইজি, ঠিক আছে? ইউর ফরগেটিং ইউর লিস্ট, এই যে। তো এখানে তেমন কোনো খুব একটা ধরো কঠিন কিছু নাই। কিছু সবজির নাম তোমরা জানবা, পটেটো যে আলু, টমেটো যে টমেটো, তারপরে দেখো বিনস, ক্যারটস, কিউকাম্বার, কিউকাম্বার মানে কি শসা, এগ প্ল্যান্ট মানে কি বেগুন, তাই না? তারপরে কলিফ্লাওয়ার ইত্যাদি আমরা জানি, কম বেশি সবাই জানি এগুলা। তো এইগুলা তোমাদের আসলে বেশি ইয়াদ দিতে হচ্ছে না। এই প্রতিটা, এ দেখো ক্যারেট কলেজ এক্সামে তোমার কিন্তু বইয়ের ওয়ার্ড গুলো আমি বলেছি অনেক গুরুত্বপূর্ণ, সবগুলোর মিনিং ভালো মতো আপনাদের জানতে হবে। ওকে, তোমাদের যে লাস্ট পয়েন্টে দাগিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখ, পরে সেলস পার্সনের সাথে গিয়ে ইমরানের কথোপকথন হয়। বিনস চায় যে হাউ মাচ উড ইউ লাইক, বলে যে হাফ কেজি নিবে। তারপর দেখো অয়েল লাগবে কিনা, যে 1 লিটার তেল কেনে, আর কি কিছু কেনে। লুকস এট দ্য লিস্ট, ঠিক আছে? লুকস এট দ্য লিস্ট বলতে বুঝাইছি ইমরান ওই টাইমে লিস্টটা দেখে, ঠিক আছে? যে লিস্টটা ও এনেছে মায়ের সাথে বানিয়ে, সেটা কিন্তু দেখে। ইমরান কিন্তু একাই আসছে বাজারে, বাই দ্য ওয়ে। আই হ্যাভ সাম, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক। এখানে তুমি কিন্তু একটা ব্যাপার পাচ্ছ। তুমি যদি কখনো বাইরে যাও বা ইংরেজিতে কথা বলতে হবে, তুমি দোকানে গিয়ে কি হবে? দেখো, ইংরেজি ভাষাটা আসলে আমরা কিন্তু জাস্ট পড়ার জন্য পড়তেছি না, আমরা পড়তেছি যেন এই ভাষাটা আমরা ইউজ করতে পারি কখনো বিদেশে গেলে, যেন তুমি তাদের সাথে কমিউনিকেট করতে পারো। দেখো, তোমাকে এই গ্রসারি আইটেমের, শপিং এর এই গল্পটা কেন দিছে? মানে এমনি এমনি দেয় নাই, কারণ তোমাকে বিদেশ গেলে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো মার্কেট করা, তোমাকে বাজারে যাইতে হইতে পারে ওইখানে। তো তোমাকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলা উচিত, এই ব্যাপারগুলো কিন্তু বলছে। দেখো, ইমরান খুব পোলাইটলি বলছে দোকানদারকে যে ইয়াস, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, আমি কি কিছু চিনি এবং দুধ পেতে পারি? তো এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কিভাবে কথা বলছে এগুলা খেয়াল করা, ঠিক আছে? তারপর দেখো, ইমরান বলছে থ্যাঙ্কস, প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, পেপার এবং জুট ব্যাগের কথা কেন বলা হয়েছে বলো তো? আর কেন প্লাস্টিক ব্যাগ ইউজ করে নাই, কে বলতে পারবেন? যে বলতে পারবেন সে হলো একটু ইয়া করে করেন। 1 মিনিট, স্ক্রিন শেয়ার। ওকে, স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন শেয়ার করো না কেউ, ঠিক আছে, ভুলেও। টু কিপ এয়ার পলিউশন, টু কিপ না বাবা, এয়ার পলিউশন কিপ করা মানে কি জানো? এটা এয়ার পলিউশন বজায় রাখা, বজায় রাখার জন্য তারা, তাই না? তারা ভালোর জন্য চাইছে। সেটা কি? এই যে প্লাস্টিক ব্যাগ, এগুলো একদম পরিবেশের সাথে মিশে যায় না, ঠিক আছে? ইয়েস, পরিবেশ দূষণ, দিস ইজ দ্য রিজন। পরিবেশ দূষণের ফুল এই ইংলিশ ফর্ম কি? এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন। সো পেপার এবং জুট ব্যাগ, এগুলো কিন্তু মাটির সাথে মিশে যাবে, বাট প্লাস্টিক ব্যাগ কখনো পচবে না, কখনো কি এগুলো নিঃশেষ হয় না। সো এগুলো কিন্তু ময়লা হিসেবে আজীবন থেকে যাবে, পার্মানেন্ট ময়লা। সো অবশ্যই আমাদের কি করতে হবে? দেখবা যে বিভিন্ন সুপার শপে এখন কিন্তু আর পলিথিন ইউজ করা হয় না। পলিথিন কিন্তু কখনো পচে না, জানো, মাটির সাথে। এগুলো আজীবন থেকে যায়। সো ওইগুলো ইউজ করা কিন্তু খারাপ। সো ডিসকারেজ, এই জিনিসটা খুবই ডিসকারেজ। তোমরাও যতটা পারা যায় কম ইউজ করবে, ঠিক আছে? মানুষকেও কম ইউজ করতে বলবে। তারপর হিয়ার ইজ দ্য চেঞ্জ, লাস্টে দেখো, ও হলো দ্য টোটাল কামস টাকা 535, অর্থাৎ 535 টাকার বাজার করেছে ইমরান, এবং 550 টাকা দেয় সে, এবং সে ব্যাক পাবে কত টাকা? 15 টাকা যে ব্যাক পাবে, এইটাকে বলা হয় চেঞ্জ, ঠিক আছে? ইংরেজিতে কি, যে খুচরা যে ব্যাক পাবা এটাকে চেঞ্জ বলা হয়। হেয়ার ইজ দ্য চেঞ্জ, 15 টাকা, ঠিক আছে? যে 15 টাকাটা আছে না, এটা হলো চেঞ্জ।
ওকে, এখানে এখানে একটা আহ, ব্যাপার আছে, এখানে ক্যান অফ, এ লোফ অফ, এখানে কি কি ইউজ হয়, ঠিক আছে? এই ক্যান অফ কি হয় বলো তো? ক্যান অফ কোক, ঠিক আছে, এ ক্যান অফ কোক। তারপর দেখো আ লোফ অফ ব্রেড, ঠিক আছে তাই না? তারপর আ প্যাকেট অফ কি হবে? আগে অন্যগুলো মিলাই, এ টিউব অফ টুথপেস্ট, হাফ এ কিলো অফ, কিলো 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 কিলো, দেখেন তো কিলো কোনটা হবে? আর ডজন অফ এগস, অন্যগুলো মিলাই আগে। আ বক্স অফ পেন্সিলস, রোল অফ পোস্টার পেপার, আর ড্যাশ, আচ্ছা ওইটা পরে মিলে, আর জার অফ হানি, হাফ শিট, আর শিট অফ, দেখি কোথায়, আচ্ছা শিট অফ পোস্টার পেপারও হতে পারে, ঠিক আছে। যদি আর রোল অফ তুমি ফেসিয়াল টিস্যু দাও, আর শিট অফ পোস্টার পেপার, ঠিক আছে। তাহলে দেখো প্যাকেট অফ কি? চকলেটস, তাই না? ইত্যাদি। এভাবে মিলাইবা, মিলাবা, ঠিক আছে, বইয়ের এক্সারসাইজ গুলো একটু মিলাবা। এগুলো কিন্তু অনেক সময় ক্যারেক্ট কলেজে তোমার দিয়ে দিতেও পারে। ওকে। ওকে, তাহলে লেসন, দেখ, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ ফোকাসের ক্ষেত্রে সাম এবং অ্যানি এর ব্যবহার, ঠিক আছে। আমরা ইউজুয়ালি কোনো পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি। দেখেন, যেমন আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমার কিছু কি ফটোগ্রাফ তুলেছে, বা আই নিড সাম মিল্ক, আমার কিছু ধরো একটা অ্যামাউন্ট দুধ দরকার, ঠিক আছে। আর অ্যানি ইউজ করি আমরা নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে, ধরো আমার কাছে কোনো ফটোগ্রাফ নাই, বা আমার কাছে কোনো পেন্সিল নাই, তখন কি বলি? আই ডোন্ট হ্যাভ অ্যানি পেন্সিল। কিন্তু আমি যদি বলি যে আমার কাছে কিছু পেন্সিল আছে, তখন কিন্তু আমরা বলবো আই হ্যাভ সাম পেন্সিলস, ঠিক আছে। দুইটার অর্থই কি? কিছু। সাম এবং অ্যানি দুইটা মানেই কিছু, কিন্তু এই দুইটা ডিফারেন্স কই? একটা পজিটিভ, একটা নেগেটিভ, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইয়ের একটা ল্যাঙ্গুয়েজ ফোকাসের জন্য। ওকে, লাস্টলি কিছু পড়া আমি তোমাদের নিজের থেকে দিয়ে দিব। হেলথ ইজ ওয়েলথ, এটা তোমাদের নিজেরা একটু পড়বেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে কোনো প্রবলেম থাকলে জানাবেন, যেহেতু এগুলা স্কুলের পড়া। এবং এখান থেকে ওয়ার্ডস, ঠিক আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ধরো তোমার অজানা কিছু ওয়ার্ডস, ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে, এগুলোর মিনিং শিখবে। ওকে, তোমাদের অনেক টাইম নিয়েছি অলরেডি, এখন হ্যান্ড রেজ করে রেখেছো, তোমাদের আশা করি বিভিন্ন প্রশ্ন আছে। সাহিল বলেন দ্রুত। সাহিল, সাহিল শামস। স্যার, হুম হুম, বলেন। স্যার, শুনতে পাচ্ছি, বলো। হোল্ডিং হ্যান্ডস যে বললেন যে কোনো মিনিং নাই। হুম, আচ্ছা এখানে সার্কাসের, হোল্ডিং তুমি কি হ্যান্ডস বলতে চাচ্ছো বললেন যে যে এই যে, কোনো মিনিং নাই। হ্যাঁ হ্যাঁ বলো বলো, বুঝতে পারছি তোমার কথা, কোশ্চেন অলরেডি বুঝে ফেলছি, বলো তাও। কারণ এখানে তো বোঝাচ্ছে যে ফ্রেন্ডশিপ অথবা ইউনিটির একটা মিল আছে, এরকম কিছু বোঝাচ্ছে না। হ্যাঁ এরকম তুমি, আচ্ছা কিছু কবিতার কিছু ইন্টারপ্রিটেশন আছে এখানে, কিন্তু আরেকটা ব্যাপার, তুমি ধরো তুমি যদি চাও, ধরো ইন্টারপ্রিট করতে পারবা যে ধরো কিরকম, ধরো এখানে সার্কাসের হাতি এবং নেচারের মধ্যে হাতি, এরকম একটা মিনিং বের করতে পারবা। শোনো, পয়েম এবং আর্ট, ধরো মোনালিসা যে চিত্রকর্মটা দেখেছো তোমরা, তাই না? এই মোনালিসা চিত্রকর্মের মিনিং কিন্তু এক একজনের কাছে এক এক রকম, তাই না? হ্যাঁ, কারো কাছে এটা ধরো রেনেসা আচ্ছা, যুগের একজন নারী, কারো কাছে এটা হলো বিউটির প্রতীক, তাই না? বিউটির একটা স্ট্যান্ডার্ড। কারো কাছে এটা একদম ইমোশনলেস, বা খুবই দুঃখে আছে এমন একজন মানুষ। আবার কারো কাছে এটা খুবই হ্যাপি স্টেট। আর্ট, মনে রাখবা যে শিল্প, সাহিত্য, এগুলো মিনিংটা অনেকটা ডিপেন্ড করে তোমার কাছে। কিন্তু কিছু ব্যাপার আবার ফিক্স, যেমন তোমাদের বইয়ের কামিনী রায়ের সুখ কবিতা যদি পড়ো, তাহলে ওইটা কিন্তু মিনিংটা ফিক্স, ওখানে মিন করেছে কি, যে আমরা নিজেরা কেউ নিজেদের জন্য পৃথিবীতে আসি নাই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এরকম। বাট এই টাইপ যে চাইল্ড যে পয়েম গুলো আছে, এগুলো মূলত কি, মূলত ধরো মিনিংটা কম, ঠিক আছে। হাতে মেইনলি কি, এটা তো কবিতার মধ্যেই বলেছে, এটা তো ধরো ডিপ মিনিং না।
কবিতার মধ্যেই কি হাতিরা কি ফ্রেন্ডদের সাথে কি করতেছে একসাথে চলার পথে, তারা হলো লেজ ধরে হাঁটতেছে। বাট এর বাইরে কিন্তু এটার কিন্তু কোনো ডিপ মিনিং না, বুঝছো? এটা কিন্তু ডিপ মিনিং না, এটা হলো লিটারাল মিনিং কাইন্ড অফ। ডিপ মিনিং কোনগুলো যেখানে তোমাকে রিয়েলাইজ করতে হয়, ভাবতে হয়, বাট এই মিনিংটা বের করতে তোমার ভাবতে হবে না তো। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন হ্যান্ড স্যার রেজ করে ক্লাস কি রেখেছি। শেষ? বুঝতে পারি না। স্যার ক্লাস কি শেষ? ক্লাস শেষ, কোয়েশ্চেন নেওয়া হচ্ছে। আফরা বলেন কি কোয়েশ্চেন। স্যার আফরা শুনতে পাচ্ছো? আফরা ওহি, আফরা রহমান ওহি। জি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, ইংলিশ সেকেন্ড পার্টের সময় আমার খাগড়াছড়ি থাকি তো স্যার, এখানে কারেন্ট অনেক প্রবলেম করে। সো কারেন্ট ছিল না তো আমি কিছুই বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এই এই ক্লাসটা তো রেকর্ডেড পেয়ে যাবা তুমি। রেকর্ডেড ক্লাসটা পাওয়া মাত্র ক্লাসটা করে ফেলো, বুঝছো? আমার এখানে নেট প্রবলেম ছিল না, সো রেকর্ডে তুমি আবার ক্লিয়ার কাট তুমি ভিডিওটা পেয়ে যাবে। ওকে আফরা? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক কারণ ইউ অনেক স্যার। কিছু পড়িয়েছি তো এক টাইমে, মানে এক মুহূর্তে বুঝাই দিতে পারবো না। আচ্ছা, জুলকার নাইন বলেন। স্যার আমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিবে? পরীক্ষার রেজাল্ট আগের ক্লাসেও বললাম যে ম্যাথ স্যার মূলত একটু সমস্যার মধ্যে ছিল। তবে ম্যাথ ক্লাস স্যারের সমস্যা ঠিক হয়েছে। এখন তোমাদের সবগুলা খাতা, স্টুডেন্ট তো অনেক, তোমরা তো একটা ব্যাচ জাস্ট, ঠিক আছে? এরকম আরো কয়টা ব্যাচ জানো? 3টা ব্যাচ। সো একটু একটু টাইম দাও, হোপফুলি খুব দ্রুত 1-2 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? একদিনের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, যাদের কোনো কোয়েশ্চেন নাই, যে অনেকক্ষণ ক্লাস করেছো, যাদের কোনো কোয়েশ্চেন নাই তারা তোমরা মিটিংটা লিভ করতে পারো, ঠিক আছে? যারা কোয়েশ্চেন আছে একটু থাকো। মোস্তফা মাহাদি বলেন। জি স্যার, ক্লাসটা একটু যদি বোঝাই দিতে পারেন তাহলে একটু ভালো বুঝি নাই, হয়। আবার বলো। স্যার ক্লাস একটু বুঝাই দিতে পারলে ভালো আচ্ছা, হয়। আমরা কিন্তু ক্লজ পড়ি নাই মাহাতি। আমি মেনলি তোমাকে ওই জায়গাটা বুঝাইছি যে এটা ক্লজ আকারে আছে। আর ক্লজের ক্লাসটা কিন্তু একদম আলাদা গ্রামার ক্লাস হবে, ঠিক আছে? ওইটা কিন্তু ধরো ক্লজের উপরে ক্লাস ছিল না, আমি কিন্তু ক্লজের টাইপস বা ক্লজ কি জিনিস এগুলো পড়াই নাই। সো তুমি আপাতত টেনশন করো না, ক্লজের ক্লাস আমরা সামনে করব, ঠিক আছে? ক্লজ এখন বুঝাইতে গেলে একদম অনেক ওকে। কিছু শুরু করতে হবে। ওকে, তারপরে জারিন, জারিন বলেন। স্যার আজকে এসডব্লিউটা কি থাকবে এটা একবার বলতে। আজকে এইচ ডাব্লিউটা আমি গ্রুপে ছবি দিয়ে দেবো, একটা ফিল ইন দা গ্যাপস, ওখানে তোমার সঠিক অ্যাডভার্ব লিখতে হবে, বুঝেছেন? স্যার আপনি যে বলেছেন যে আহ, মানে কঠিন যেই শব্দার্থগুলো বের করতে না না না, হবে এগুলো নিজে ওগুলা। করতে বলেছি, নিজে প্র্যাকটিস করতে বলেছি, ঠিক আছে? জেনে রাখতে বলেছি, এটা পড়া দিয়েছি, এইচ ডাব্লিউ না, ঠিক স্যার আছে? এটা কি পড়া ধরবেন? ধরতে পারি নাও পারি, ঠিক আছে? এটা বলা যাবে না। ধরে রাখেন যে ধরতে পারি, বাট পড়তে হবে। আমি ধরি বা না ধরি, নিজের সাথে তো বেইমানি করা যাবে না, তাই না? তোমার পড়া তো, তোমার ভালোর জন্যই বলেছি। ওকে, নেক্সট ওয়াসি সিরাজ। স্যার আমাদেরকে তো পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন দেওয়া হবে পরীক্ষা, যেটা আন্ডারলাইন মেইনলি, করা থাকে। জি মেইনলি হ্যাঁ তো স্যার আইডেন্টিফিকেশনে আসে। আমাদেরকে মনে করেন স্যার একটা নাউন আসলো এখন, না ওইটা কোন টাইপস এর নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন, ওইটা লিখতে হবে নাকি শুধু নাউন লিখতে হবে? যদি বলে যে আইডেন্টিফাই এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি নাউন লিখবে। যদি বলে যে আইডেন্টিফাই করে এটা কোন নাউন, তখন কি লিখবে? তখন কোন নাউন এটা লিখবা, বুঝছো? যখন বললো যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করো, তখন অবশ্যই নাউন লিখলেই হবে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে, তারপরে দেখেন মুনিফ, মুনিফ বলে। স্যার আজকের পড়া কি লেসন 6 থেকে 10 পর্যন্ত থাকবে নাকি? 9 পর্যন্ত, ঠিক আছে? 6 থেকে 9 পর্যন্ত। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, 10 তো পড়ায়নি। তারপরে দেখেন মহিউদ্দিন মাহিম বলেন। স্যার গ্রুপে বলছিল যে খাতা যদি জমা হয় তাহলে নোটের রিপ্লাই দেবে, কিন্তু স্যার আমাকে তো এরকম কিছু দেয়নি। আচ্ছা, ইনশাল্লাহ খাতা জমা দিলে তুমি খাতাটা ব্যাক পাবা, ঠিক আছে? খাতা ওকে জমা স্যার, দিলে। থ্যাংক ইউ। ওকে, আমি দেখে দিব লিস্ট। তারপরে আহমেদ আব্দুল্লাহ। স্যার আমরা ইংরেজি রাইটিং ভালো করার জন্য কি করতে পারি? ইংরেজি রাইটিং ভালো করার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে, এর উপরে কোনো কোনো সমাধানই নাই। এরপরে আমি আজকে প্যারাগ্রাফ শিখিয়েছি, তাই না?
প্যারাগ্রাফ শিখিয়েছি তো। জি স্যার। এরপর দিন থেকে আমি তোমাদেরকে মাঝে মাঝে কাজ দিব, মাঝে মাঝে তোমাকে ধরো কিছু ইয়া দিব, স্পট টেস্ট নিব। এই যে প্যারাগ্রাফ রাইটিং, আজকের ক্লাসটা দরকার হলে রেকর্ডটা আবার দেখবে, আমি কিভাবে বলেছি প্যারাগ্রাফ লিখতে হবে, আইডিয়া দিতে হবে কিভাবে, প্রথমে একটা কমেন্ট, তারপর ওইটার উপরে দাঁড় করে কিন্তু তোমার পুরো প্যারাগ্রাফটা তৈরি হচ্ছে। এরকম যে স্ট্রাকচার, এটা কিন্তু বুঝতে হবে। সো প্যারাগ্রাফ লেখাটাকে ভালো করে শিখো, ইনশাল্লাহ এভাবে প্রতিটা রাইটিং আইটেমে আমি তোমাদের কভার করে দিব ক্লাসের শুরুতে শুরুতে। ওকে। স্যার স্পট টেস্ট একটু রাতে দিলে ভালো হবে, কারণ দিনের বেলা অনেকেরই কোচিং ওকে, স্কুল আরে থাকে। স্পট টেস্ট দিলে আমি হলো এই যে ক্লাসের মাঝের টাইমেই দিব, ঠিক আছে, দুই ক্লাসের মাঝে যে গ্যাপ। ওকে, এবার মুহতাসিম বলেন। স্যার অ্যাডভার্বের কনজাংটিভ এটা বুঝাই দিলে ভালো হতো। কনজাংশন, কনজাংটিভ যেটা, ঠিক আছে, কনজাংটিভ অ্যাডভার্ব, এইটা মূলত কোন কনজাংটিভ। অ্যাডভার্ব, যেইগুলা অ্যাডভার্ব ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু এরা কোয়েশ্চেন করতেছে না, মানে এগুলোই মেইনলি কনজাংটিভ অ্যাডভার্ব। এবং এগুলো প্রোনাউনও না, মানে দুইটা জিনিস হইতে হবে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড হতে হবে, এটা দুইটা অংশকে যুক্ত করতেছে এমন হইতে হবে, এবং কি এরা প্রোনাউন না, এবং হু না, ঠিক আছে। হু কিন্তু অ্যাডভার্ব হয় না, হোয়াট কিন্তু অ্যাডভার্ব হয় না, ওয়্যার হয়, হাউ হয়, আর একটা কি হোয়েন হয় মেইনলি। সো এইগুলো যখন তুমি বাক্যের মাঝে বসে যুক্ত করবে, ওইটা কনজাংটিভ অ্যাডভার্ব। আর যদি ওইটা হলো শুরুতে থাকতো, প্রশ্ন করতো, এটা ইন্টারোগেটিভ হয়ে যেত। বুঝতে পেরেছো? Yes, স্যার। ওইটা ক্লাসটা আবার রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। পাপিয়া সুলতান আইডি থেকে কে হ্যান্ড রেজ করেছো, কাইন্ডলি একটু বলো তোমার আইডির নামটা, তোমার নাম কি নাম এটা শিওর না। একজন হ্যান্ড রেজ করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ম্যাটেরিয়াল নামটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হলো, আচ্ছা তোমাদেরকে দেখো, কংক্রিট নাউনের মধ্যে 4টি নাউন পড়িয়েছি তাই না, ম্যাটেরিয়াল নাউন এর মধ্যে সবগুলাই, যে 4টি আছে কংক্রিট নাউনের মধ্যে সবগুলাই কাউন্টেবল। কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন হলো মূলত কোনো পদার্থ বা সাবস্ট্যান্স, ঠিক আছে, যেগুলোকে গোনা যায় না। কি করা যায় না? গোনা যায় না। আমি তোমাকে খুব ইজিলি বুঝিয়েছি। যেমন কি হতে পারে, কোনো কিছু তৈরির ম্যাটেরিয়াল হতে পারে, ঠিক আছে, কি আরো একটা ব্যাপার হতে পারে, আমি চেনার সবচেয়ে ভালো উপায় বলছি, যে জিনিসটাকে তুমি বলতে পারবা না, দোকানে গিয়ে দোকানদারকে বলতে পারবা না যে মামা আমাকে একটা ওই জিনিস দেন, ম্যাটেরিয়াল নাম তুমি বলতে পারবা না। ধরো রাইস, সুগার, গোল্ড, আয়রন, এগুলো একটা দুইটা বলা যায় না, তাই না, পরিমাপ করতে হয়। যেগুলো জি পরিমাপ স্যার। করতে হচ্ছে, মিনিং ওয়াইজ তুমি ওইগুলো ম্যাটেরিয়াল নাও। ওকে। তা বুঝতে পারছি। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনকেও গোনা যায় না, বাট অ্যাবস্ট্রাক্ট নাউন তো অন্য জিনিস, ওটা ধরাও যায় না, দেখাও যায় না। বুঝতে পারছো, এখানেই ডিফারেন্স ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের। জি স্যার, বাট বুঝতে ম্যাটেরিয়াল না পারছি। তুমি দেখবা, বাট গুনতে পারবে না। ওকে। আজকে ক্লাসটা রেকর্ডটা ঠিক সময় মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকে রাতের মধ্যে আপলোড হয়ে তো কালকে সকালের মধ্যে তোমরা পেয়ে যাবা, সকাল, ঠিক আছে, ভোরবেলার আগেই পেয়ে যাবা ইনশাল্লাহ। এর পিডিএফ আর যে কোনো, আশা করি এইচডব্লিউটা বুঝতে পেরেছে, এইচডব্লিউটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে টাইম কোনো বিষয় না, ঠিক আছে, তোমাদের 1 ঘন্টা আধা ঘন্টা বেশি পড়ানো, এটা আমারই ভালো লাগা, ঠিক আছে, আমার আসলে কষ্ট হলেও ভালো লাগা, সমস্যা নেই। তোমাদের মধ্যে থেকে ইনশাল্লাহ আমি চাই সর্বোচ্চ সংখ্যক মানুষ চান্স পাক, রেগুলারলি নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবে। কারণ ক্যাডেট কলেজের 6টা বছর আসলেই আসসালামু তোমার আলাইকুম জীবনের স্যার। অনেক প্রেশাস 6টা বছর হতে পারে। ওকে এভরিওয়ান, ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম।